হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আমি এসটিজিটি সিলেবাসের নতুন আরেকটি টপিক নিয়ে এসেছি। আর আজকের এই টপিকটা কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কাজে আসবে। তোমরা যারা এসটিজিটির জন্য প্রিপারেশন করছো, তোমরা যারা এখন ট্যাটের জন্য প্রিপারেশন করবে বা অন্যান্য জেআরবিটি বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করবে, সবার জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুবই কাজে আসবে। তো আজকের ক্লাসে ইতিহাস থেকে আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আজকে ক্লাসে প্রথমে আমরা কনসেপ্ট জেনে নেব। আমরা অন্যান্য ক্লাসে যেভাবে প্রথমে আমরা কনসেপ্টটা জেনে নিই, কারণ আমাদের মেইন ফোকাসই হলো কনসেপ্ট। শুধুমাত্র এমসিকিউস পড়ে কোশ্চেন আনসার পড়ে তো ম্যাক্সিমাম স্কোর করা যায় না, সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট জানতে লাগবে। তো আমরা কিন্তু অলওয়েজ কনসেপ্টটাতেই ফোকাস করি। তো আজকের ক্লাসেও অন্য দিনের ক্লাসের মতোই প্রথমে আমরা কনসেপ্টটা জেনে নেব, তারপর কনসেপ্টের শেষে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। আর ক্লাসটা শুরু করার আগেই তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে আসছো। তোমাদের এই পজিটিভ কমেন্টে তোমরা অনেকে ফোন করো, মেসেজ করো, বা আমাদের যে কোচিং সেন্টারে প্রতিদিন কিন্তু তোমরা কেউ না কেউ আসছো, তোমরা আমাদের সাথে দেখা করছো, নোটসটা নিচ্ছ, এডমিশন হচ্ছে। তোমরা এত পরিমাণে সাপোর্ট করবে আমরা ভাবতেই পারিনি। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাদের পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরো অনেক কিছু আমরা নিয়ে আসবো। আমাদের প্রচেষ্টাই রয়েছে তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট কিছু দেওয়ার। আর অনেক কিছু নিয়ে আসবো আমি এবং আমাদের যে অন্যান্য স্যার ম্যাডাম রয়েছে সবাই আমরা নিয়ে আসবো। এখন আমি তোমাদেরকে রোজ একটা করে ক্লাস দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের সেন্টারেও কিন্তু যে এত পরিমাণে ক্লাসেস রয়েছে যে আমরা সবাই টাইম ব্যয় করতে পারছি না। তো সেইখান থেকে যে আমি একটু টাইম ব্যয় করে তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছি। ইন ফিউচার আমাদের স্যার ম্যাডাম তারাও কিন্তু তোমাদেরকে ক্লাস দেবে। এখন অফলাইন ক্লাস বেশি থাকার কারণে আমরা দিতে পারছি না, তবে ফিউচারে শুধু তোমরা আমার ক্লাস না, স্যারের ক্লাস, ম্যাডামের ক্লাস, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা ফ্যাকাল্টি মেম্বারের ক্লাস তোমরা পেয়ে যাবে। তোমরা যারা অফলাইন করছো সেখানে তোমরা পেয়ে যাচ্ছ, বা যারা তোমরা অনলাইন কোর্সটা নিয়েছো সেখানেও পেয়ে যাচ্ছ। ইউটিউবে আসবে, একটু ধৈর্য রাখো, আর অনেক কিছু তোমরা নিয়ে আসবে। সময় একদিনে 4টা ক্লাসও পাবে। তো একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আস্তে আস্তে আর অনেক কিছু আমরা নিয়ে আসবো। যাই হোক, এখন আমি আর লেন্দি করছি না, আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করছি। ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিকটাই হলো ইতিহাস থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা। আমরা এই পার্টটা থেকে আজকে জেনে নেব যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের যে রাজনৈতিক অবস্থাটা কিরকম ছিল, বা কিরকম তখনকার সময় তার রাজনৈতিক অবস্থাটা, সিচুয়েশনটা কিরকম ছিল। এখন কোন একটা সময় রাজনৈতিক অবস্থা জানতে গেলে সেই সময়ে যেরকম আগেকার দিনে রাজারা ছিল, রাজাদের বিভিন্ন বংশ ছিল, সেই বংশগুলি নিয়ে জানতে লাগবে কোন বংশে কে প্রতিষ্ঠা করেছে, বা তার আমলে কি এরকম স্পেশাল কিছু হয়েছে। পড়লে তো অনেক কিছুই আছে, বাট আমরা সেই পার্টগুলি পড়বো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, যেগুলি থেকে পরীক্ষাতে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে ধরে কিন্তু আজকে আমরা একদম ডিটেলসে জেনে নেব। ওকে, তো আজকে কি দেখবো আমরা, ভারতের রাজনৈতিক অবস্থা কোন সময়, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ওকে, তো এই বিষয়টা আজকে আমরা জেনে নেব। এখন এই যে রাজনৈতিক অবস্থা জানতে গেলে, যেহেতু তখনকার সময়ে বিভিন্ন রাজারা ছিল, রাজাদের বংশ ছিল, সেটা তো আমরা জানবোই। তবে সেটা জানার আগে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে লাগবে। আমাদের যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের রাজনৈতিক অবস্থা যদি বলি, তখনকার সময়ে ভারতের মধ্যে 16টি মহাজনপদ ছিল। তোমরা পড়েছো না ষোড়শ মহাজনপদ, যেটা ট্যাটের সিলেবাসে আছে। এই যে ষোড়শ মহাজনপদ রয়েছে, যেখানে 16টি মহাজনপদ কিন্তু ছিল। ওকে, 16টি মহাজনপদ ছিল। সেই 16টি মহাজনপদ থেকেই কিন্তু অনেক কিছু এসেছে। তার মধ্যে থেকে 16টার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা ছিল, বা সেটা সবচেয়ে বেশিভাবে ছড়িয়ে পড়েছে, যেটা নিয়ে আমরা আলাদাভাবে পড়ে থাকি, বা আমাদের সিলেবাসেও কিন্তু স্পেসিফিকভাবে সেটা আছে, সেটা হলো মগধ। ওই 16টার মধ্যে একটা হলো মগধ। তো এই যে 16টা রাজ্য ছিল, যেটাকে আমরা ষোড়শ মহাজনপদ নামে চিনে থাকি, সেখানের মধ্যে এটা কিন্তু পুরো ভারতের মধ্যে ছড়িয়েছিল, পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়েছিল। তার মধ্যে থেকে এই 16টা থেকে 15টা ছিল আমাদের নর্থ ইন্ডিয়াতে, অর্থাৎ উত্তর ভারতে। 15টা ছিল উত্তর ভারতে। ওকে, উত্তর ভারতে। আর বাকি যে একটা ছিল, সেই একটা ছিল আমাদের সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতে। ওকে, তো 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদ ছিল। সেই 16টি মহাজনপদ থেকে 15টা ছিল উত্তর ভারতে, আর একটা ছিল দক্ষিণ ভারতে, অর্থাৎ ভারতবর্ষের সম্পূর্ণটার মধ্যে ছড়িয়ে ছিল 16টা। তার মধ্যে একটা সাউথ ইন্ডিয়াতে ছিল, বাকি 15টা ছিল আমাদের উত্তর ভারতে।
ওকে। আর সেই উত্তর ভারতের মধ্যে অনেকগুলা ছিল, যেরকম অনেকগুলা যেরকম মগধ ছিল, আর অনেকগুলা রয়েছে, সেই 16টি মহাজনপদ ছিল। এগুলি নিয়ে ক্লাস কিন্তু অন্য একটি ক্লাসে আমি ডিসকাস করবো, বা যারা তোমরা অফলাইন কোর্স বা পেইড কোর্স সেখানে অলরেডি করানো হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে আর অন্যান্য ক্লাসে আমি সেটাও ডিসকাস করে দিয়ে দেবো। তো সেই উত্তর ভারতে যে আমাদের যে 15টা মহাজনপদ ছিল, সেখান থেকে সবচেয়ে বিখ্যাত যেটা হয়েছে সেটা হলো মগধ। যেটা মগধ নিয়ে আমরা পড়বো, মগধের যে বংশগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে পড়বো। তো সেই জিনিসটা জানার আগে আরো কিছু জিনিস সেখানে জানার রয়েছে। তো এই যে 16টা মহাজনপদ রয়েছে, তার মধ্যে থেকে যদি আমরা দেখি 16টার মধ্যে 14টা হলো বংশানুক্রমিক। 14টা কি? 14টা হলো বংশানুক্রমিক। ওকে, বংশানুক্রমিক মানে কি? এই ধরো রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, তো এরকম মানে আমরা বলি না, আমাদের ভাষায় যদি বলি এখনকার দিনে যেটা ট্রেন্ডিং এ চলছে নেপোটিজম, ওই সেটাই কিন্তু বলতে পারো বংশানুক্রম, যে রাজার ছেলে রাজা হবে, অন্য কেউ রাজা হতে পারবে না। ওকে, তো ওইটাকে বলা হয় বংশানুক্রমিক। তো এরকম 16টা থেকে 14টা ছিল বংশানুক্রমিক, 14টা মহাজনপদই ছিল বংশানুক্রমিক। আর বাকি যে দুটা ছিল সেটা কিন্তু যে আমাদের বংশানুক্রমিক ছিল না, সেটা ছিল গণতান্ত্রিক। কি ছিল? গণতান্ত্রিক। অর্থাৎ যে ডিজার্ভ করবে বা ভোটের মাধ্যমে তারাই কিন্তু সেই রাজাটা হবে, রাজার ছেলে রাজার এখানে হবে না, যে ডিজার্ভ করে সেই কিন্তু সেটা পাবে। তো এরকম দুটো মহাজনপদ ছিল। সেই দুইটা মহাজনপদ কি? সেই দুইটা মহাজনপদ হলো, একটা হলো ব্রিজি, একটা হলো ব্রিজি, আর অন্য যে আরেকটা রয়েছে সেটাকে বলা হয় কি? মল্ল। ব্রিজি ও মল্ল। ওকে, এই দুইটা, এগুলি কিন্তু কি? এগুলি মহাজনপদের নাম। এই দুইটা মহাজনপদ হলো যেটা গণতান্ত্রিক। বোঝা গেল? তো আমরা আজকে শুরু করলাম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় রাজনৈতিক অবস্থা। এখন ভারতীয় রাজনৈতিক অবস্থা তখনকার সময় আমরা জানবো বিভিন্ন রাজাদের মাধ্যমে তাদের আমলে কি ছিল বা কোন কোন বংশ ছিল সেইগুলো বিষয়। এখন এই বংশগুলো জানার আগে আমাদের জানতে লাগবে তখনকার সময় পুরো ভারতবর্ষের মধ্যে 16টি মহাজনপদ ছিল। সেই 16টি মহাজনপদ থেকে 15টা ছিল উত্তর ভারতে, আর একটা ছিল দক্ষিণ ভারতে। ওকে, আর এই 16টা মহাজনপদের মধ্যে 14টা হলো বংশানুক্রমিক, মানে বংশ পরম্পরায় চলে, যারা রাজার ছেলেই রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে, যে অন্য কেউ রাজা হতে পারবে না, এরকম ছিল বংশানুক্রমিক 14টা। আর দুটো ছিল গণতান্ত্রিক, মানে যে ডিজার্ভ করে সে কিন্তু রাজা হবে। তো এরকম ছিল দুটা। সেই দুটার নাম হলো, একটা হলো ব্রিজি, একটা হলো কি? মল্ল। ওকে, তো এই 16টার মধ্যে 14টা বংশানুক্রমিক আর দুটা হলো গণতান্ত্রিক। এখন আমি যদি এখান থেকে স্পেসিফিক ভাবে দেখি, যদি বলা হয় তোমাদের যে 16 মহাজনপদের মধ্যে উত্তর ভারতে কয়টা, তোমরা আনসার দিয়ে দেবে 15টা। ওকে, কি কি সেটা অন্যান্য ক্লাসে আমি ডিসকাস করব। আর দক্ষিণ ভারতে কয়টা? একটা। যদি বলে যে বংশানুক্রমিক কয়টা ইন টোটাল, তাহলে হবে 14টা। যদি বলা হয় গণতান্ত্রিক তাহলে দুটা। কিন্তু এখন যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলে যে উত্তর ভারতে বংশানুক্রমিক কয়টা, তখন কিন্তু 13টা হয়ে যাবে। ওকে, তখন কিন্তু 13টা হয়ে যাবে। বুঝা গেল? এই জিনিসটা একটু মনে রাখবে। এখন এই যে আমরা জিনিসটা দেখলাম 1600 মহাজনপদ, আমরা ওভারঅলটা দেখলাম। এখন কি কি রয়েছে সেই 16টা মহাজনপদ সেটা আমি অন্যান্য ক্লাসে আমি ডিসকাস করব। তো সেইখানের মধ্যে এই এতগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল মগধ। এখন বাকিগুলি যে ইম্পর্টেন্ট ছিল না এরকমটা কিন্তু নয়, প্রতিটা ইম্পর্টেন্ট ছিল। কিন্তু তার মধ্যে থেকে যে জিনিসটা, যে বংশটা বা যে আমাদের যে 16 মহাজনপদ থেকে যে একটা যে মহাজনপদ বেশি ছড়িয়ে গিয়েছিল, পুরো ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল, যেটা বিস্তার লাভ করেছে, সেটা হলো মগধ। আর সেই মগধ নিয়ে কিন্তু আমরা পড়ে থাকি। তো আমাদের সিলেবাসে কিন্তু সেই মগধ সম্পর্কে আছে। তো মগধটা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানতে লাগবে। বাকিগুলোর ক্ষেত্রে তোমরা নামগুলি মনে রাখবে, আরো কি কি মনে রাখতে লাগবে সেটা আমি অন্যান্য কোনো ক্লাসে বলে দেবো। বাট মেইনলি যেটা আমাদের মনে রাখতে লাগবে সেটা হলো মগধ। তো আমরা আজকে পড়বো সেই মগধ থেকে কিছু ইম্পর্টেন্ট বংশ রয়েছে, সেই বংশগুলি পড়বো, যে কার ছেলে কি বা কার আমলে কি হয়েছে সেই জিনিসটা আমরা পড়বো। তো এখন পড়বো কি আমরা? মগধের যে বংশগুলো ছিল, যেরকম হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, এই বংশগুলি নিয়ে আমরা ডিসকাস করব। সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তোমরা যদি এসটিজিটি সিলেবাসে প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করো, দেখবে এখান থেকে কিন্তু কোশ্চেন কোনো না কোনো বছর এসেছে। আমাদের জানতে লাগবে
মেইনলি ফোকাসটা থাকে মগধ থেকে। তো এখন সেখান থেকে মগধ থেকে আমরা বিভিন্ন বংশগুলি আমরা একদম ডিটেলসে জেনে নেব, যেভাবে করলে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো সেভাবেই তোমাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করার চেষ্টা করব। বোঝা গেলে এতটুকু? আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, প্রয়োজন হলে আমি ডাউট সেশনও তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, তো এখন আমি স্টার্ট করছি কি মগধ থেকে, মগধের যে বংশগুলো রয়েছে সেটা। ওকে, দেখো কি আছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের রাজনৈতিক অবস্থা জানবো, যেটা আগেও বলেছিলাম টপিকটা ছিল। তার মধ্যে 16 মহাজনপদ দেখলাম, তার মধ্যে যেটা বিস্তার লাভ করেছে ভারতবর্ষে ছড়িয়ে গেছে যে মহাজনপদটা সেটা হলো মগধ। তো মগধের মধ্যে কিন্তু এই বংশগুলো আসবে। ওকে, তো প্রথমেই রয়েছে হর্ষঙ্ক বংশ। কি রয়েছে? হর্ষঙ্ক বংশ। প্রথম আমরা দেখবো হর্ষঙ্ক বংশ, তারপর দেখবো শিশুনাগ বংশ, তারপর দেখবো আমরা নন্দ বংশ, তারপর আসবে মৌর্য বংশ। তবে মৌর্য বংশটা নিয়ে আরো অনেক কিছু রয়েছে, সেটা আমি পরে বলে দিচ্ছি। প্রথম দেখবো কি হর্ষঙ্ক বংশ। এখন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, মানে একটা বংশে কেউ না কেউ তো প্রতিষ্ঠা করে, যে এই যে বংশটা প্রতিষ্ঠাতা কি? হর্ষঙ্ক বংশের মগধের মধ্যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা। এখানে আমি পয়েন্টে পয়েন্টে দিয়েছি যাতে তোমরা করে বুঝতে পারো। আর এখানে কিন্তু আমি মেন পয়েন্টগুলি দিয়েছি যেখান থেকে পরীক্ষাতে আসে বা আগেও এসেছে বা যেগুলি থেকে আসার সম্ভাবনা রয়েছে, সেই মেন পয়েন্টগুলো দিয়েছি। বাকি আমাদের পড়লে তো পড়া শেষ নেই, এত কিছু আমাদের জানতে লাগবে না। যেখান থেকে পড়লে আমাদেরকে ম্যাক্সিমাম স্কোর করা যাবে, যেখান থেকে পরীক্ষাতে আসে সেই অ্যাকর্ডিংই কিন্তু আমি নিয়ে এসেছি। ওকে, তো প্রথম পয়েন্ট হলো মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, অর্থাৎ মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। তিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন। এখন শ্রেষ্ঠ রাজা সবসময় যে একটা বংশের প্রতিষ্ঠা করবে সেই যে সবসময় শ্রেষ্ঠ হবে এমনটা কিন্তু নয়। যেরকম ধরো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছে চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় মৌর্য বংশে, তাহলে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য হবে না, তখন হয়ে যাবে কি? তখন হয়ে যাবে যে অশোক। ওকে, তার জন্য যে একটা বংশের প্রতিষ্ঠাতা করেছে মানে সে যে শ্রেষ্ঠ হবে এমনটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে হবে না। তবে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার কিন্তু এই হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। তো যদি বলা হয় হর্ষঙ্ক বংশ কে প্রতিষ্ঠা করেছে? বিম্বিসার। আর যদি বলা হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে, তাহলে হবে বিম্বিসার। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। নেক্সট রয়েছে 545 খ্রিস্টপূর্বে সিংহাসন আরোহণ এবং শ্রেণিক উপাধি ধারণ করে। অর্থাৎ তিনি কোন খ্রিস্টপূর্বে? 545 খ্রিস্টপূর্বে তিনি সিংহাসনে বসেছেন। বিম্বিসার কবে সিংহাসনে বসেছেন? 545 খ্রিস্টপূর্বে তিনি সিংহাসন যে আরোহণ করেছেন এবং তিনি একটা উপাধি নিয়েছেন। সেই উপাধির নামটা হলো শ্রেণিক উপাধি। শ্রেণিক উপাধি। ওকে, শ্রেণিক উপাধি। তো এই জিনিসটা মনে রাখবেন, প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম যে বিম্বিসার শ্রেণিক উপাধি আর অজাতশত্রু হলো কৌণিক উপাধি। তো অজাতশত্রু নিয়ে আমরা নেক্সট স্লাইডে পড়বো। তো বিম্বিসার একটা উপাধি নিয়েছে, সেই উপাধিটার নাম হলো কি? শ্রেণিক উপাধি। মনে রাখবে বিম্বিসারের উপাধি হলো শ্রেণিক উপাধি। তো এইভাবে আসতে পারে শ্রেণিক উপাধি কার ছিল? সেটা হবে বিম্বিসার। ওকে, নেক্সট রয়েছে 3 নম্বর, বৈবাহিক রীতিতে সাম্রাজ্য বিস্তার। অর্থাৎ তিনি কি করেছেন? তিনি না বৈবাহিক নীতিতে সাম্রাজ্য বিস্তার করেছে। অর্থাৎ আগেকার দিনে কিরকম হতো দেখো, আগেকার দিনে এরকম হতো, ধরো একটা রাজ্য ছিল, সেই রাজা অন্য একটা রাজ্যের সাথে যুদ্ধ করবে, দুই রাজার মধ্যে যুদ্ধ হবে, দুইটা রাজ্যের মধ্যে যুদ্ধ হবে, যে জিতবে, এখন যুদ্ধ হলে একজন জিতবে একজন তো হারবে, স্বাভাবিক ব্যাপার। তো যে জিতবে সে তার ওই জায়গা সম্পত্তি যা আছে সেটা নিয়ে নেবে। তো এখন দুইটা রাস্তা ছিল, এক হয়তো যে যুদ্ধ করে দুই রাজার মধ্যে এখন যুদ্ধ হলো, যুদ্ধ করে যে জিতবে সে যে হেরেছে তার থেকে সবকিছু নিয়ে নিল, এরকম ছিল। এখন কিন্তু যুদ্ধ যদি করা হয় তাহলে অনেক লোকজন মারা যেত, আর তারপর অনেক সম্পত্তি নষ্ট হতো, অনেক টাকা পয়সার ম্যাটার ছিল। এখন তার থেকে সহজ আরেকটা উপায় ছিল বৈবাহিক রীতিতে। অর্থাৎ ধরো দুইটা রাজা এখন যুদ্ধ না করে কি করলো, ওই রাজার বোনকে বা ওই রাজার মেয়েকে যে আরেকজন রাজা তিনি কি করলেন? তিনি বিয়ে করলেন। বিয়ে করাতে কি হয়, ওই সময় বা এখনো যেটা বলা হয় ডাউরি, যেটাকে আমরা বলি পণ। তো ওই সময় কি হতো, যেহেতু যদি এখন রাজার বোনের সাথে বা রাজার যে মেয়ের সাথে যদি বিয়েটা হয়, তাহলে নিশ্চয়ই তার মেয়ের সাথে বোনের সাথে
পণ দিয়ে দেবে আর ডাউরি দিয়ে দেবে, তখনকার সময় এরকম হতো। তো বিম্বিসার কি করেছেন, অনেকজনকে বিয়ে করেছেন, বিভিন্ন রাজার মেয়েকে বা উনকে এরকম বিয়ে করেছেন। বিয়ে করার সাথে কি হয়েছে, তিনি অনেক জায়গা পেয়েছেন, অনেক জায়গা, অনেক ধন সম্পত্তি পেয়েছেন। তো এরকম করে তিনি না বিয়ে করে করে কি করতো, ভারতবর্ষে অনেক জায়গাতে তিনি নিজস্ব সাম্রাজ্য বিস্তার করেছে, অনেক জায়গা ধন সম্পত্তি তিনি আদায় করতে পেরেছেন। কিসের মাধ্যমে, বৈবাহিক রীতির মাধ্যমে। তো তিনি বিম্বিসার কি বৈবাহিক নীতির মাধ্যমে তিনি তার সাম্রাজ্যটাকে বিস্তার করেছে, অনেক বেশি ভারতবর্ষে অনেক জায়গায় ছড়িয়ে ফেলেছে বিবাহের মাধ্যমে। ধরো তিনি একজনকে বিয়ে করলো, এখন যাকে বিয়ে করলো সেও তো কোনো একটা রাজ্যের মেয়ে ছিল, তো ওই রাজ্য থেকে ধন সম্পত্তি তাকে দেওয়া হলো, বা কোনো একটা রাজ্য তাকে দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ বিয়ে করেছে আমার বোনকে, আমার মেয়েকে, তাহলে তাকে আমি এজ এ ডাউরি হিসাবে তাকে আমি এই রাজ্যটা দিয়ে দিলাম, তাকে আমি এই শহরটা দিয়ে দিলাম। তো এরকম দিয়ে দিত, তাতে কি হলো, তাতে কিন্তু ওই রাজ্যের সাম্রাজ্যটা আরো ছড়িয়ে পড়তে শুরু করলো। তো এইভাবে কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছে বিম্বিসার। বিম্বিসার বৈবাহিক রীতিতে সাম্রাজ্য বিস্তার করেছে। যেরকম কৌশলরাজ প্রসেনজিতের ভগিনীকে বিবাহ করেন এবং কাশী প্রাপ্তি করেন। যেরকম ধরো বিম্বিসার অনেক বিয়ে করেছেন, তার মধ্যে থেকে কৌশলের যে রাজা ছিলেন প্রসেনজিৎ। কৌশলের রাজা কে ছিলেন, প্রসেনজিৎ। প্রসেনজিতের যে ভগিনী ছিলেন, ভগিনীকে তিনি বিবাহ করেন। তো বিবাহ করার মাধ্যমে কি হয়, যখন কৌশল রাজের প্রসেনজিতের ভগিনীকে বিয়ে করেছেন, তা বিয়ে করার পাশাপাশি তিনি কি করেছেন, তাকে কাশী দিয়ে দিয়েছেন। কাশী কিন্তু ওই যে 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে থেকে একটা মহাজনপদ ছিল কাশী, সেই কাশীটাই তাকে দিয়ে দিয়েছে এজ এ ডাউরি, কাশী দিয়ে দিয়েছে। তো তিনি কাশীর মালিকও হয়ে গেলেন, কাশীটা তিনি পেয়ে গেলেন। তো আরো একটু বেশি ছড়িয়ে পড়লো তার সাম্রাজ্যটা। তো এরকম ভাবে কিন্তু তিনি বৈবাহিক রীতিতে তার সাম্রাজ্যটা বিস্তার করেছে, কে, বিম্বিসার। তারপরে এই যে বছরে 1 লক্ষ মুদ্রা রাজস্ব এখান থেকে সংগ্রহ হতো, আর এখান থেকে বছরে 1 লক্ষ মুদ্রা রাজস্ব তিনি সংগ্রহ করতো এখান থেকে। কোথা থেকে, যে কাশী থেকে, ওকে, এখান থেকে। তো তিনি কি 1 লক্ষ মুদ্রা বলতে বুঝতেই পারছো, এখন এই তো 1 লক্ষ মানে অনেক হিউজ, আর তখনকার সময় 1 লক্ষ মানে অনেক অনেক কোটি কোটি। তো তখনকার সময়ে যে 1 লক্ষ মুদ্রা রাজস্ব তিনি এখান থেকে সংগ্রহ করেছেন। তারপর যেরকম বৈশালী লিচ্ছবি রাজকন্যা চেলনা, এটা চেলনা হবে, ওকে, চেলনাকে তিনি বিবাহ করেন। যে বৈশালীও কিন্তু যে 16টি মহাজনপদের মধ্যে একটা। তো বৈশালীর যে লিচ্ছবি যে রাজকন্যা ছিলেন, সেই রাজকন্যার নাম হলো চেলনা। কি হবে, চেলনা। সেই চেলনাকে তিনি বিবাহ করেন, তিনি কিন্তু চেলনাকে বিবাহ করেন, ওকে। তো এই জিনিসটা মনে রাখতে লাগবে। তারপর রাজধানী, রাজগৃহ, অর্থাৎ বিম্বিসারের সময় বিম্বিসার কি করেছেন, তার যে রাজধানী, তিনি যে রাজধানী ছিল তার সময় রাজগৃহ, ওকে। তো বিম্বিসারের সময় রাজধানী ছিল রাজগৃহ। আর তার পুত্র, বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। বিম্বিসারের পুত্র কি ছিলেন, অজাতশত্রু, ওকে। তো এখানে আমরা মেন পয়েন্টসগুলো দেখলাম। যে প্রথমেই দেখলাম হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। আর এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যিনি হলেন বিম্বিসার, তিনি হলেন যে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। আর তিনি কিন্তু যে 545 খ্রিস্টপূর্বে সিংহাসন আরোহণ করেছেন এবং তিনি শ্রেণিক উপাধি ধারণ করেছেন। আর তিনি কি করতেন, তিনি যে বিয়ে করার মাধ্যমে তিনি তার সাম্রাজ্যটা বিস্তার করেছেন। যেরকম যে কৌশলরাজ প্রসেনজিতের ভগিনীকে তিনি বিবাহ করার পর তিনি কাশীটা পেয়েছিলেন, পাশাপাশি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন, 1 লক্ষ মুদ্রা তিনি পেয়েছিলেন। তাছাড়া যেরকম বৈশালী যে লিচ্ছবি রাজকন্যা চেলনাকেও কিন্তু তিনি বিবাহ করেছিলেন। আর তাছাড়া তার সময়ে যে বিম্বিসারের সময় যে রাজধানী ছিল সেটা ছিল কি, রাজগৃহ। আর বিম্বিসারের পুত্র নাম কি, বিম্বিসারের পুত্র নাম হলো অজাতশত্রু। না, ওটা মনে রাখবে, হর্ষঙ্ক বংশের মধ্যে বিম্বিসারের পরে আসবে অজাতশত্রু। এখন আমরা অজাতশত্রু নিয়েই পড়বো, ওকে। বিম্বিসারের যে পরে যে রাজা হয় তিনি হলেন অজাতশত্রু, যিনি হলেন বিম্বিসারেরই পুত্র। আর বিম্বিসারকে কিন্তু হত্যা করেছিলেন। কে হত্যা করেছিলেন সেটা আমরা নেক্সট স্লাইডে পড়বো। এতটুকু বোঝা গেল। এখন চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখন দেখবো অজাতশত্রু, হর্ষঙ্ক বংশের অন্য আরেকজন রাজা হলেন অজাতশত্রু, যিনি কিনা হলেন বিম্বিসারের পুত্র। তো পিতা বিম্বিসারকে হত্যা করেন। এই যে বলেছিলাম বিম্বিসারকে হত্যা করা হয়েছে, কে করেছেন, অজাতশত্রু। তার নিজেরই পুত্র কি করেছেন, তার পিতাকে হত্যা করেছেন। অর্থাৎ অজাতশত্রু তার পিতাকে হত্যা করেছেন। যে অজাতশত্রু বিম্বিসার কি করতো, বৈবাহিক রীতিতে তিনি কি করতেন, তিনি তার সাম্রাজ্যটা বিস্তার করতেন। তো ওই জিনিসটা কিন্তু তার যে পুত্র অজাতশত্রু, সে
সেটা পছন্দ করতো না, তিনি কি করেছেন, তার নিজের পিতাকেই তিনি যে হত্যা করেছেন। হত্যা করার পর তিনি নিজেই রাজা হয়ে গেছেন। তো অজাতশত্রু হয়ে গেছেন কি, যে হর্ষঙ্ক বংশের যে অন্য একজন রাজা বিম্বিসারের পরে। তিনি 493 খ্রিস্টপূর্বে মগধের সিংহাসনে আরোহণ করেন। তিনি কবে মগধের সিংহাসনে আরোহণ করেন? 493 খ্রিস্টপূর্বে। এখন তোমরা যে বলবে না যে বিম্বিসার তো তার পিতা ছিল, তো বিম্বিসার কেন 545 আর যে অজাতশত্রু কেন 493 খ্রিস্টপূর্বে তিনি সিংহাসন আরোহণ করেছেন? অ্যাকচুয়ালি খ্রিস্টপূর্বটা না অপোজিট হয়, উল্টা হয়। যেরকম ধরো 90 এর পরে আসবো না, 90 98 এরকম উল্টা করে হয়। তো এরকম করে যে উল্টা হতে আস্তে আস্তে শূন্যর পরে তারপর যেরকম যে কি এসেছে যে 1 2 3 করে এরকম করে করে আজকে 2025 এসেছে, কিন্তু খ্রিস্টপূর্ব কিন্তু উল্টা ছিল। তো তার জন্যই যে সিংহাসন 545 সিংহাসন আরোহণ করেন বিম্বিসার, আর তারপরে তার ছেলে তার পুত্র অজাতশত্রু তাকে হত্যা করার পর তিনি নিজেই রাজা হয়েছেন। আর তিনি অর্থাৎ অজাতশত্রু 493 খ্রিস্টপূর্বে সিংহাসন আরোহণ করেছেন। আর তার সময় যিনি মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীর নাম ছিল বৎসাকর। ওকে, বৎসাকর। অজাতশত্রুর আমলে মন্ত্রী কে ছিলেন? বৎসাকর। নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। কাশী নিয়ে প্রসেনজিৎ ও অজাতশত্রুর বিরোধ সন্ধি। কাশী নিয়ে, ওই যে কাশীটা কে প্রাপ্তি করেছিল? কাশী প্রাপ্তি করেছিল বিম্বিসার। কোথা থেকে প্রাপ্তি করেছিল? যে প্রসেনজিতের ভগ্নীকে যখন বিয়ে করেছিল বিম্বিসার, বিয়ে করার পর তিনি তাকে কাশীটা দিয়েছিল। কে দিয়েছিল? প্রসেনজিৎ কিন্তু দিয়েছিল, যে কাশী যে বিম্বিসারকে কাশীটা দিয়েছিল, এইভাবে কাশীটা পেয়েছিল। কিন্তু যখন বিম্বিসার মারা যান, অর্থাৎ বিম্বিসারকে হত্যা করার পর অজাতশত্রু কি করেছেন? অজাতশত্রু সেই কাশীটা নিয়ে প্রসেনজিতের সাথে একটু প্রবলেম করেছেন। তো কাশী নিয়ে প্রবলেম হয়েছে কার মধ্যে? প্রসেনজিৎ আর অজাতশত্রুর মধ্যে বিরোধ হয়েছে, প্রবলেম হয়েছে। প্রবলেম হওয়ার পর তাদের মধ্যে আবার সন্ধিও হয়েছে, অর্থাৎ চুক্তি হয়েছে, ওটা নিয়ে চুক্তি হয়েছে। ওকে, তো এই যে কাশী নিয়ে প্রবলেম হয়েছে, প্রসেনজিৎ আর অজাতশত্রুর মধ্যে বিরোধ হয়েছে, তারপর সেটা নিয়ে আবার চুক্তিও হয়েছে। নেক্সট, প্রসেনজিতের কন্যা যে বজিরা কুমারীকে বিবাহ করেন। অর্থাৎ প্রসেনজিতের যে একজন মেয়ে, প্রসেনজিতের সেই মেয়ের নাম কি? যে বজিরা কুমারী। সেই বজিরা কুমারীকে বিবাহ করেন অজাতশত্রু। প্রসেনজিৎ যদি বলে, প্রসেনজিতের ভগিনীকে বিবাহ করেন বিম্বিসার, আর প্রসেনজিতের মেয়েকে, তার কন্যাকে বিবাহ করেন অজাতশত্রু। ওকে, দেন লিচ্ছবি, এটা হবে লিচ্ছবি, নিচ্ছবি হবে না। লিচ্ছবিদের কাছ থেকে বৈশালী দখল, কৌশল জয় এবং কনিক উপাধি ধারণ করেন। অর্থাৎ লিচ্ছবিদের কাছ থেকে বৈশালী দখল করেছেন। যে বৈশালীর যে লিচ্ছবি না, বৈশালী যে লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করেছিলেন, যার নাম ছিল চেলনাকে বিম্বিসার বিয়ে করেছিলেন। তো ওই যে লিচ্ছবি বংশটা ছিল, লিচ্ছবি বংশ, তারা কিন্তু বৈশালীতে ছিল। তো সেই বংশ থেকে কি করেছেন? বৈশালীটা দখল করে নিয়েছেন কে? অজাতশত্রু। বৈশালী দখল করেছেন। তাছাড়া কুশলও কিন্তু জয় করেছেন, কুশল জয় করেছেন, নামটা মনে রাখবে, কুশল জয় করেছেন। এবং তিনি একটা উপাধি ধারণ করেছেন, সেই উপাধিটার নাম ছিল কনিক। ওকে, তো আমরা এখন পর্যন্ত দুইটা যে উপাধি দেখলাম, একটা হলো শ্রেণিক উপাধি। শ্রেণিক উপাধি কার ছিল? শ্রেণিক উপাধিটা ছিল বিম্বিসার। ওকে, আর যে এখন দেখলাম কনিক উপাধি কি ধারণ করেছেন? কনিক উপাধি ধারণ করেছেন অজাতশত্রু কনিক উপাধি ধারণ করেছেন। ক্লিয়ার? মনে রাখতে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অজাতশত্রুর সময়ে বুদ্ধদেবের মৃত্যু হয়। আর অজাতশত্রুর সময়ে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস হয়, তার মধ্যে একটা হলো যেরকম বুদ্ধদেবের যে মৃত্যু হয়। তাছাড়া অজাতশত্রুর আমলে আরো ইম্পর্টেন্ট কি হয় দেখো, যখন অজাতশত্রুর আমলে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আমরা পড়েছিলাম না যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সেখানে পড়েছিলাম বৌদ্ধ ধর্মটা কিন্তু, যে বৌদ্ধ ধর্মের 4টা সম্মেলন হয়েছিল, তার মধ্যে থেকে যে প্রথম যে সম্মেলনটা সেটা হয়েছিল কার আমলে? অজাতশত্রুর আমলে। কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বে হয়েছিল। কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। আর সেটার মূল উদ্দেশ্য কি ছিল? যে বুদ্ধদেবের যে বাণীগুলি সূত্রপিটক এবং বিনয় পিটকের মধ্যে সংকলিত হওয়াই ছিল প্রথম বৌদ্ধ সম্মেলনের উদ্দেশ্য, যেটা আমরা আগের ক্লাসগুলিতে দেখেছিলাম। যারা দেখোনি তোমরা সেই ক্লাসগুলি দেখে নিও, হিস্ট্রিটা একটু সিকোয়েন্সে দেখবে, কারণ হিস্ট্রি কিন্তু গল্পের মতো একটার সাথে একটা রিলেট করে পড়তে লাগে। তো আগের ক্লাসগুলি দেখবে, তারপরে এটা দেখলে তোমরা অনেক কিছু রিলেট করতে পারবে। ওকে, তো যাই হোক, অজাতশত্রুর আমলে কিন্তু বৌদ্ধ সম্মেলন হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল
483 খ্রিস্টপূর্বে কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। আর সেখানে বুদ্ধদেবের বাণীগুলি সূত্রপিটক বিনয় পিটকের মধ্যে সংকলিত হয়েছিল। ইভেন অজাতশত্রুর সময় বুদ্ধদেবের মৃত্যুও হয়েছিল। আর বুদ্ধদেবের যে মৃত্যুটা সেটাকে কি বলা হয়? আমরা দেখেছিলাম যে এটাকে বলা হয় কি মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ কিন্তু বলা হয় বুদ্ধদেবের যে মৃত্যুটা রয়েছে সেটাকে। ওকে, আর তাছাড়া রয়েছে প্রথম বৌদ্ধ সঙ্গীত আহ্বান হয়। প্রথম বৌদ্ধ সঙ্গীত আহ্বান হয় অজাতশত্রুর আমলে। বুঝা গেল? তো এটাই দেখলাম আমরা অজাতশত্রু। অজাতশত্রু ক্লিয়ার? তো প্রথম আমরা দেখলাম মগধের যখন মগধে এটা কিন্তু অনেক বেশি বিখ্যাত ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে। তার মধ্যে প্রথমে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা হয়েছে, যেটা কিনা করেছে বিম্বিসার। তার বিম্বিসারের পরে আসলো তারই পুত্র অজাতশত্রু। আর অজাতশত্রু নিজের পিতাকে হত্যা করে তিনি কিন্তু যে রাজা হয়েছে। তারপর অজাতশত্রুর পরে যিনি আসবেন তিনি হলেন উদয়ী, যিনি হলেন অজাতশত্রুরই পুত্র। অজাতশত্রুর পুত্রের নাম হলো কি? উদয়ী। উদয়ী। ওকে, উদয়ী। তো 449 খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেন। তো উদয়ী কবে সিংহাসনে বসেন? 449 খ্রিস্টপূর্বে, অর্থাৎ অজাতশত্রুর পরে যিনি সিংহাসনে বসেন অজাতশত্রুর পুত্র উদয়ী, তিনি 449 খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেন। অজাতশত্রুকে হত্যা করেন। তিনিও কি করেছেন? তিনিও তার পিতাকে হত্যা করেছেন। মানে এরকম হয়েছে নিজের পিতাকে হত্যা করে তিনিও রাজা হয়েছেন। অজাতশত্রু হত্যা করেছেন বিম্বিসারকে, আর উদয়ী হত্যা করেছেন অজাতশত্রুকে। তাকে হত্যা করার পর তিনি সিংহাসনে বসেছেন। কবে সিংহাসনে বসেছেন? 449 খ্রিস্টপূর্বে। ওকে, আর উদয়ীর সময় ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে, আমরা মেন জিনিসগুলো পড়ছি যেখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। পাটলিপুত্র রাজধানী স্থানান্তর করেন, অর্থাৎ যখন বিম্বিসার ছিল অশোক বংশের যখন রাজা ছিল, তার সময় কিন্তু যে রাজধানী ছিল রাজগৃহ। তার সময় রাজধানী কি ছিল? রাজগৃহ ছিল। রাজগৃহ। বিম্বিসারের পরে আসে অজাতশত্রু। অজাতশত্রুর সময় কিন্তু রাজগৃহই ছিল। তিনি কিন্তু প্রথম বুদ্ধ সম্মেলনটা আয়োজন করেছিল, যেটা রাজগৃহেই হয়েছিল। কিন্তু অজাতশত্রুর পুত্র যখন উদয়ী যখন রাজা হন, তিনি কি করেছেন? রাজগৃহ থেকে রাজধানীটা সরিয়ে ফেলেছেন, এটা শিফট করেছেন। রাজগৃহ থেকে সরিয়ে এটা স্থানান্তর করেছেন পাটলিপুত্রতে। পাটলিপুত্রতে কিন্তু এটা স্থানান্তর করেছে। এটা কে করেছেন? এটা কিন্তু করেছেন উদয়ী, অজাতশত্রুর পুত্র উদয়ী। ওকে, স্থানান্তর করেছেন। বুঝা গেল? তো এটা আমরা দেখলাম কি হর্ষঙ্ক বংশ। তারপর আমরা অন্য আরেকটা বংশ দেখব। এখন দেখো আমরা যতটুকু দেখলাম একটু আমি তোমাদের রিকেপ দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। প্রথম আমরা কি করলাম, যে 16টি যে মহাজনপদ রয়েছে, 16টি মহাজনপদ। ওকে, এটা দেখলাম। তার মধ্যে থেকে একটা বিশেষ একটা রয়েছে, সেটা হলো মগধ। মগধ। সেই মগধের মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট বংশগুলো দেখছি। তার মধ্যে প্রথমে আমরা দেখলাম হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশে আমরা স্টার্ট করলাম। নেক্সট আমরা দেখবো শিশুনাগ বংশ। ওকে, তারপর নন্দ বংশ, মৌর্য বংশ, এগুলো আমরা দেখবো। তো হর্ষঙ্ক বংশের মধ্যে আমরা দেখলাম হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। কি হবে? বিম্বিসার। ওকে, যিনি হলেন শ্রেষ্ঠ রাজা হর্ষঙ্ক বংশের। তারপর বিম্বিসারের পরে আসবে কি? বিম্বিসারের পরে অজাতশত্রু, তারই পুত্র অজাতশত্রু। আর এই অজাতশত্রু কি করেছেন? তার পিতা বিম্বিসারকে হত্যা করেছেন। হত্যা করে তিনি নিজে সিংহাসনে বসেছেন, নিজে রাজা হয়েছেন। তারপর অজাতশত্রুর পরে এসেছে উদয়ী। কি এসেছে? উদয়ী। উদয়ী কি অজাতশত্রুরই পুত্র? অজাতশত্রুরই পুত্র হলো উদয়ী। আর তিনি কি করেছেন? তিনিও তার পিতা অজাতশত্রুকে তিনি হত্যা করেছেন। কি হত্যা করেছেন? হত্যা করে তিনি নিজে রাজা হয়েছেন। আর এই বিম্বিসার অজাতশত্রুর সময় যে রাজধানী ছিল সেটা ছিল রাজগৃহ। কিন্তু যখন উদয়ী রাজা হয়, উদয়ী কি করেছে? সেই রাজগৃহটা যে রাজধানীটা স্থানান্তর করেছেন, চেঞ্জ করেছেন, শিফট করেছেন, এক জায়গা থেকে অন্য জায়গাতে রাজধানী করে দিয়েছেন। আর সেটা হলো কি, যে রাজগৃহ ছিল, রাজগৃহ থেকে স্থানান্তরিত করে সেই রাজধানী হয়ে গেছে কি? পাটলিপুত্র। ওকে, তো মনে রাখবে যে কোন বংশের প্রতিষ্ঠাতা কে, যে কার পুত্র কে, কোন ইয়ারে, কোন খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেছেন। যেরকম বিম্বিসার দেখেছিলাম 545, তারপর অজাতশত্রু দেখেছিলাম আমরা 493, তারপর দেখেছি উদয়ী হলো 449 খ্রিস্টপূর্বে। এগুলি দেখতে লাগবে, কাকে কে হত্যা করেছে সেই জিনিসটা দেখতে লাগবে, এবং কার সময় রাজধানী কোনটা ছিল বা কে কোনটা স্থানান্তর করেছে সেটা আমাদের দেখতে লাগবে। তো এটি আমরা দেখলাম হর্ষঙ্ক বংশের যে মেন বিষয়গুলো রয়েছে, যেখান থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখে নিলাম। তো এটা আমাদের গেল হর্ষঙ্ক বংশ। তো আশা করি প্রথমটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখব, হর্ষঙ্ক বংশের পর যে বংশের প্রতিষ্ঠাতা হয়েছে সেই বংশটা, সেটা হলো শিশুনাগ বংশ। সেটা কি বংশ? শিশুনাগ বংশ।
সেই শিশুনাগ বংশটা কে প্রতিষ্ঠা করেছেন? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করেছেন শিশুনাগ নিজেই। শিশুনাগ নিজেই শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছেন, তার নামের অনুসারে তার বংশের নাম পড়েছে শিশুনাগ বংশ। ওকে, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ। পূর্বে নাগ দশকের সভাসদ ছিলেন, যে পূর্বে নাগ দশকের সভাসদ ছিলেন এই শিশুনাগ। ওকে, বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন। তিনি কি করেছেন? তিনি আবার বৈশালীতে রাজধানী স্থানান্তর করেছেন। অর্থাৎ প্রথম ছিল রাজগৃহ। ওকে, রাজগৃহ রাজধানী ছিল বিম্বিসার আর অজাশত্রুর আমলে। তারপর যখন উদয়ের আমলে এসেছে, উদয় কি করেছেন? রাজগৃহ থেকে চেঞ্জ করে নিয়েছে কি পাটলিপুত্রতে নিয়েছে। ওকে, তারপর আবার কি হয়েছে? যখন নতুন একটা বংশ হয়েছে শিশুনাগ বংশ, সেই শিশুনাগ বংশের যে প্রতিষ্ঠাতা যিনি কিনা শিশুনাগ নিজে, তিনি কি করেছেন? পাটলিপুত্র থেকে রাজধানীটা স্থানান্তর করে দিয়েছে। স্থানান্তর করেছে কোথায়? বৈশালীতে। ওকে, বৈশালীতে। তো নামগুলি কিন্তু মনে রাখতে লাগবে। বৈশালীতে তিনি রাজধানী স্থানান্তর করেছেন। মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়। আর এই যে মগধ কিন্তু উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়। তো উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিণত হয় কোনটা? মগধ। ওই 16টি মহাজনপদের মধ্যে মগধ ছিল সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। সেই জন্য আমাদের মগধটা নিয়ে আরো স্পেসিফিক ভাবে পড়তে লাগে, আর সেখান থেকে কোশ্চেন কিন্তু আসতেও দেখা গিয়েছে আগে অনেকবার। তো এটা দেখলাম শিশুনাগ। ওকে, শিশুনাগের পর তার ছেলে শিশুনাগের পুত্র কিন্তু রাজা হয়েছে, আর শিশুনাগের পুত্রের নাম হলো কালাশোক। নাম কি? কালাশোক। নামটা নিশ্চয়ই আগে শুনেছো, আগের ক্লাসে বলেছিলাম। কারণ কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। অজাতশত্রুর আমলে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন, আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা হয়েছে কালাশোকের আমলে। তো এই কালাশোক যে কার ছেলে? কালাশোক হলো শিশুনাগের পুত্র। ওকে, শিশুনাগের পুত্র হলো কালাশোক। পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন। তিনি কিন্তু পিতার যখন মৃত্যু হয়েছে, তার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। কালাশোক নিজের পিতা কিন্তু হত্যা করেনি। তার পিতা যখন মারা গিয়েছে, তিনি তখন সিংহাসনে বসেছেন, মানে অ্যাজ এ কিং, ওকে, রাজা হিসাবে। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন। ওই যে বলেছিলাম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছে, তখন কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেছেন। যে কার আমলে? কালাশোকের আমলে। কোথায় করেছেন? এই যে বৈশালীতে। যদি বলে কবে করেছেন, তাহলে হবে 383 খ্রিস্টপূর্বে। 383 খ্রিস্টপূর্বে, যেটা আগের ক্লাসে দেখেছিলাম। ওকে, 4 নম্বর পয়েন্ট, পাটলিপুত্র রাজধানী পুনরাবর্তন করেন। তিনি কি করেছেন? আবারও পাটলিপুত্রের মধ্যে তিনি স্থানান্তর করেছেন। অর্থাৎ রাজগৃহ ছিল বিম্বিসার আর অজাতশত্রুর আমলে। তারপর অজাতশত্রুর ছেলে উদয় কি করেছেন? উদয় রাজগৃহ থেকে রাজধানীটা চেঞ্জ করে বা শিফট করে নিয়ে গেছেন পাটলিপুত্রতে। তারপর যখন শিশুনাগ বংশ প্রতিষ্ঠা হয়েছে, তখন শিশুনাগ বংশের যে প্রতিষ্ঠাতা শিশুনাগ নিজেই, শিশুনাগ কি করেছে? পাটলিপুত্র থেকে আবার চেঞ্জ করে স্থানান্তরিত করে নিয়ে গেছেন বৈশালীতে। তারপর যখন আবার যে শিশুনাগের পুত্র যখন এসেছে, রাজা হয়ে যখন তিনি এসেছে, যে কালাশোক, তখন কালাশোক কি করেছেন? বৈশালী থেকে আবারও চেঞ্জ করে পাটলিপুত্রতে নিয়ে গেছেন। ওকে, পাটলিপুত্রতে রাজগৃহের পর আবার পাটলিপুত্র পরে আবার বৈশালী পরে আবার পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছে, পুনরাবর্তন করা হয়েছে। এটা কে করেছে? এটা করেছেন কালাশোক, যিনি হলেন শিশুনাগ বংশের যে একজন রাজা, আর তিনি শিশুনাগ বংশের পুত্র ছিলেন কালাশোক। আর কালাশোকের আমলে কিন্তু হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। কবে হয়েছিল? 383 খ্রিস্টপূর্বে হয়েছিল। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। এই যে বৈশালীতে হয়েছিল। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, মহাপদ্মনন্দ নামে জৈনিক ব্যক্তি কালাশোকে ছুরি মেরে হত্যা করে নন্দ বংশের প্রতিষ্ঠাতা করেন। অর্থাৎ তারপর শিশুনাগ বংশের যে কালাশোক ছিলেন, কালাশোক যখন রাজা ছিলেন, তাকে না হত্যা করা হয়েছিল, মার্ডার করা হয়েছিল। সে মার্ডারটা কে করেছিলেন? হত্যা করেছে মহাপদ্মনন্দ নামে একজন ব্যক্তি, যিনি হলেন জৈনিক ব্যক্তি। তিনি একজন জৈনিক ব্যক্তি ছিলেন। ব্যক্তিটার নাম ছিল মহাপদ্মনন্দ। তিনি যে কালাশোককে হত্যা করেছেন, হত্যা করে তিনি নিজে নতুন একটা বংশের প্রতিষ্ঠাতা করেছেন এই মগধে। আর তার সেই বংশটার নাম ছিল কি? নন্দ বংশ। আর এই যে নন্দ বংশ প্রতিষ্ঠা করেছেন কে? মহাপদ্মনন্দ। তিনি মহাপদ্মনন্দ কি করেছেন? কালাশোককে যে ছুরি মেরেছে, মানে একটা ছুরি নিয়ে ছুরি মেরে তাকে হত্যা করেছে। হত্যা করার পর তিনি তার বংশটা প্রতিষ্ঠা করেছেন মগধে। তার বংশের নামটা ছিল নন্দ বংশ। কি? নন্দ বংশ। বুঝা গেল? তো এখানে আমাদের শেষ হলো শিশুনাগ বংশ। এখন আমরা পড়ব নন্দ বংশ। তো বুঝা গেল কিভাবে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হয়েছে। তো প্রথম দেখলাম আমরা হর্ষঙ্ক বংশ, তারপর দেখলাম আমরা শিশুনাগ বংশ, এখন আমরা দেখব নন্দ বংশ। ক্লিয়ার? চলো এখন নন্দ বংশটা দেখে নিই।
সো নন্দবংশ, নন্দবংশের মধ্যে প্রতিষ্ঠাতা কে দেখো, নন্দবংশের প্রতিষ্ঠাতা আগেই দেখলাম মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। তিনি কালাশোককে ছুরি মেরে হত্যা করেছেন। হত্যা করার পর তিনি মগধে তার যে বংশটা বিস্তার করেছেন তার বংশের নামটাই হলো নন্দবংশ। তো নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দ। ওকে, তিনি হলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। তিনিও কিন্তু উপাধি নিয়েছেন। তার উপাধির নামগুলি মনে রাখবে। তার উপাধির নাম হলো একরাট। তিনি একটা উপাধি নেয়নি, আরো নিয়েছে। একটা নাম হলো একরাট, অন্য আরেকটা হলো সর্বোচ্চ ক্ষত্রিয় বেচ্ছতা। সর্বোচ্চ ক্ষত্রিয় বেচ্ছতা মনে রাখবে, সর্বোচ্চ ক্ষত্রিয় বেচ্ছতা। একটা হলো একরাট আর একটা হলো সর্বোচ্চ ক্ষত্রিয় বেচ্ছতা। তিনি ক্ষত্রিয় বংশে ছিলেন, মানে ক্ষত্রিয় বংশে একদম তিনি নিজেকে খুব সর্বসময় হতো, তিনি সব জানেন, একদম মহান ব্যক্তি এরকম মনে হতো। তো আর তার একটা উপাধি তিনি নিয়েছে সর্বক্ষত্রিয় বেচ্ছতা। ওকে, তো এই দুইটা উপাধি মনে রাখবে, একটা একরাট আর একটা হলো সর্বক্ষত্রিয় বেচ্ছতা। এটা কার উপাধি? এটা মহাপদ্মনন্দের উপাধি, যিনি কিনা নন্দবংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? তারপর ধননন্দ। ধননন্দ নন্দবংশে অন্য আরেকজন শাসক ছিলেন, আর তিনি কিন্তু নন্দবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধননন্দ। তো নামটা মনে রাখতে লাগবে, ধননন্দ। তার মধ্যে আর অনেকগুলো ছিল, তার মধ্যে যেগুলো শ্রেষ্ঠ আমরা সেটাই জানবো। তো নন্দবংশের যে প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, আর যদি বলা হয় নন্দবংশের শ্রেষ্ঠ রাজাকে, তখন হয়ে যাবে ধননন্দ। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, একজন প্রতিষ্ঠা করেছেন, একজন হলো শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ। ওকে, তো নন্দবংশের সবচেয়ে শেষ শাসক হলো। ওকে, তো অর্থাৎ মহাপদ্মনন্দ আর ধননন্দের মাঝখানে আরো অন্যান্য রাজা ছিল, কিন্তু তাদের এত ইম্পর্টেন্স দিই, তার জন্য সেই কারণে আমরা পড়ি না, দরকারও নেই, এগুলি থেকে পরীক্ষাতে আসেও না। আমাদের জানতে লাগবে কে নন্দবংশ প্রতিষ্ঠা করেছেন? মহাপদ্মনন্দ। তিনি নন্দবংশ প্রতিষ্ঠা করেছেন। কিভাবে করেছেন? যে শিশুনাগ বংশের যে ছিল কালাশোক, কালাশোককে হত্যা করে তিনি তার নন্দবংশ প্রতিষ্ঠাতা করেছেন। তো নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, যিনি তার উপাধি ছিল একরাট, আর একটা উপাধি সর্বোচ্চ ক্ষত্রিয় বেচ্ছতা। ওকে, আর সবচেয়ে শেষ, নন্দবংশের সবচেয়ে শেষ একদম লাস্ট যে শাসক ছিল তিনি হলেন ধননন্দ। ধননন্দ নন্দবংশের শেষ শাসক, এবং তিনি ছিলেন একজন অত্যাচারী শাসক। তিনি খুব অত্যাচারী ছিলেন, সবার উপর খুব অত্যাচার করত। তার জন্য নন্দবংশের সবচেয়ে অত্যাচারী শাসক হিসাবে পরিচিত ছিল ধননন্দ, যিনি কিনা নন্দবংশের একদম সর্বশেষ, একদম লাস্ট রাজা ছিল। ওকে, তো অত্যাচারী শাসক। তার রাজধানী ছিল পাটলিপুত্র। তার সময় রাজধানী ছিল পাটলিপুত্র। তিনি স্থানান্তর করেনি, পাটলিপুত্রতেই রাজধানী ছিল। নেক্সট 3 নাম্বার পয়েন্ট, আলেকজান্ডার। এই নামটা মনে রাখবে। আলেকজান্ডার আক্রমণকালে ধননন্দ ছিলেন মগধের শাসক। মানে আলেকজান্ডার, যিনি কিনা ফরেন কান্ট্রি ছিলেন, তিনি ভারতে আক্রমণ করেছিলেন। ভারতে যখন আক্রমণ করেছেন তখন মগধের মধ্যে যিনি মেইন ছিলেন, যিনি শাসক ছিলেন, তখন ধননন্দ। অর্থাৎ ধননন্দের আমলেই কিন্তু আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষকে আক্রমণ করার জন্য। ওকে, তো পরীক্ষাতে আসতেই পারে যে আলেকজান্ডার কার আমলে এসেছিল, সেটা হবে যে আমাদের আনসার ধননন্দ। আর এই যে ধননন্দ বা কোথাকার শাসক ছিলেন, সেটা কি হবে? মগধে। যদি বলা হয় কোন বংশের ছিলেন, নন্দবংশের, বা নন্দবংশের শেষ শাসককে, তখন হবে ধননন্দ। এরকম আসতে পারে নন্দবংশের শ্রেষ্ঠ বা শেষ বা কিংবা অত্যাচারী শাসককে, তখনও হবে ধননন্দ। বা এরকম আসতে পারে ধননন্দের আমলে যে কোন বিদেশি যে বিদেশি লোক এসেছিল, তখন আনসার হবে আলেকজান্ডার। তো বিভিন্ন ভাবে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসতেই পারে। ওকে, তারপর 4 নাম্বার পয়েন্ট, তক্ষশিলা ব্রাহ্মণ কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের সাহায্যে চন্দ্রগুপ্ত নন্দবংশের উচ্ছেদ করে এবং মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন 324 খ্রিস্টপূর্বে। এখানে দেখো একটা এখানে স্টোরি আছে। স্টোরিটা কি আমি বলছি, এটা মনে রাখবে। স্টোরিটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, ধননন্দ হলো নন্দ বংশের সর্বশেষ তিনি শাসক ছিলেন, আর তিনি খুবই অত্যাচারী ছিলেন, আর সবার উপর খুব অত্যাচার করতো। তিনি খুব ডেঞ্জারাস একজন রাজা ছিলেন। তো এখন তার আমলে কি হয়েছে, তার আমলে ভারতবর্ষে এসে আক্রমণ করতে এসেছে কি আলেকজান্ডার এসেছে। যখন আলেকজান্ডার এসেছে তখন তক্ষশিলা, যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে, তক্ষশিলার যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তক্ষশিলা একজন ব্রাহ্মণ ছিল যার নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, বা যাকে আমরা চাণক্য হিসাবে চিনে থাকি। তিনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিল, খুবই একদম বুদ্ধিমান একজন ব্যক্তি ছিল। তিনি কি করেছেন, তিনি ধননন্দের যে আমলে সবার মধ্যে এসেছিল, সবার মধ্যে এসে বলেছিল যে ধননন্দকে, যে মহারাজ, যে ভারতবর্ষে তো আলেকজান্ডার আক্রমণ করছে, সেটা এসে তার যে সবার মধ্যে বলেছিল। তখন যে ধননন্দ তিনি খুব রাগী ছিলেন, খুব অত্যাচারী ছিলেন। তিনি
যে আমাকে আমার কাজ শিখাবে, যে কে ভারতে আক্রমণ করছে, তুমি বলার আমাকে কে, তুমি সামান্য ব্রাহ্মণ, তুমি আমাকে বলার কে। এই কথাটা বলে তাকে, তার যেহেতু ব্রাহ্মণ ছিল, চুলে দেখবে চাণক্য সব ফটো বাগেরা দেখলে তোমরা দেখবে একদম এরকম শিক্ষার মতো ছিল, তো ওইটা চুলে ধরে একদম টেনে নিয়ে তার সভা থেকে বের করে দিয়েছে। তো তাতে চাণক্যকে খুব অপমান করে বার করে দিয়েছে। তো সেটার একটা রিভেঞ্জ নেওয়ার জন্য চাণক্যের মধ্যে কিন্তু একটা রিভেঞ্জ না, একটা বদলা নেওয়ার একটা তার মধ্যে ছিল, যে বদলা নিতে লাগবে। তখন সে কি করেছে, তখন সে কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা লোককে তিনি দেখেছে, যে ওই লোকটা খুব সাহসী ছিল। ওই লোকটাকে দেখলো যে রাস্তার যে পথ ছেড়ে যাচ্ছিল তাদেরকে কেউ লুণ্ঠন করছে, যেমন থাকে না যে সে তাদের জিনিসপত্র নিয়ে গেল, মারলো টারলো, তো ওই রকম যে ব্যক্তিকে তাদেরকে হেল্প করেছে, মানে ওই যে যারা লুণ্ঠন করতে এসেছে তাদের থেকে রক্ষা করেছে, সেভ করেছে। ওই জিনিসটা কে দেখলো, চাণক্য দেখলো। ওই লোকটাকে, যে লোকটা খুব সাহসের সাথে তাদের সাথে যে ফাইট করেছে, তাদেরকে বাঁচিয়েছে, যে ওই লাইক গুন্ডারা ছিল তাদের থেকে বাঁচিয়েছে, ওই জিনিসটা দেখে চাণক্য খুব ইমপ্রেস হয়ে গেছে, যে না, তার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তার মধ্যে সে লাইক এরকম কোন এবিলিটি আছে যে সে একজন রাজা হতে পারবে, বা তার এরকম ক্যাপাসিটি আছে যে অনেক কিছু ভালো কিছু করতে পারবে। তখন চাণক্য কি করলো, সেই ব্যক্তিটাকে নিয়ে তিনি তক্ষশিলাতে চলে গেল, যেটা বর্তমানে তক্ষশিলা পাকিস্তানে রয়েছে। তক্ষশিলাতে চলে গেল, সেখানে গিয়ে তাকে অনেক কিছু রাজনৈতিক কূটনীতি তাকে শেখালো, অনেক যুদ্ধের জিনিস শেখালো, অনেক কিছু তাকে শেখালো, অর্থাৎ তাকে এডুকেট করলো। করার পর তাকে নিয়ে আসলো ভারতবর্ষে। সেখানে এসে কি হয়েছে, যে যুদ্ধের আগমন করলো। সেই যুদ্ধটা হয়েছে নন্দ বংশের শেষ রাজা ধননন্দ আর ওই যে ব্যক্তিটা যাকে চাণক্য যে অনেক কিছু শিখিয়েছে, যাকে রাস্তাতে দেখেছিল, যাকে অনেক কিছু শিখিয়েছে, আর সেই ব্যক্তিটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। সেই ব্যক্তিটা কে ছিল? ব্যক্তিটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন। তো ওই যে চন্দ্রগুপ্ত মৌর্য আর ধননন্দের মধ্যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে কে জিতলো? সেখানে জিতলো চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য। এইভাবে নন্দ বংশে কিন্তু একদম শেষ হয়ে গেছে, অর্থাৎ মানে নন্দ বংশে একদম পতন হয়ে গেছে। তখন নন্দ বংশ পতন হওয়ার পর নতুন একটা বংশ হয়েছে, সেই বংশটার নাম হলো মৌর্য বংশ। সেই বংশটার নাম কি? সেই বংশের নাম হলো মৌর্য বংশ। তো নন্দ বংশের পরে আসলো মৌর্য বংশ। এখন মৌর্য বংশ কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, আর সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? সে হলেন চন্দ্রগুপ্ত। আর সেই চন্দ্রগুপ্তকে কে সাহায্য করেছেন মৌর্য বংশ প্রতিষ্ঠা করার জন্য? তিনি হলেন চাণক্য, যিনি কিনা অর্থশাস্ত্র কিন্তু লিখেছেন, সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়ে থাকি। তো এইভাবে করে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হয়েছে। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর কিন্তু তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন না, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল অশোক। তো আমরা এই মৌর্য বংশ নিয়ে কিন্তু আরো ডিটেলস পড়বো, কারণ মৌর্য বংশ থেকে অনেক কোশ্চেন আসে, অশোক থেকে কোশ্চেন আসে, সেটা তোমাদের সিলেবাসও আলাদাভাবে আছে। তো সেটা নিয়ে আমরা অন্য কোনো একটা ক্লাসের মধ্যে পড়বো। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে নন্দ বংশ পতন হয়ে মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়েছে, আর সেই মৌর্য বংশের যে কিভাবে বিস্তার হয়েছে, তার মধ্যে কোন কোন রাজা ছিল, তারপরে কি এসেছে, সেই ডিটেলস আমরা জানবো অন্য কোনো একটা ক্লাসে। তো আজকের কনসেপ্টটা কিন্তু এতটুকুই আমরা জানলাম, তবে ক্লাস এখনো শেষ হয়নি, আরো অনেক কিছু আমরা আজকের ক্লাসের মধ্যে জানবো। তোমাদের ক্লাসটা কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তাছাড়া তোমরা যদি চাও তোমরা আমাদের এখানে এসে অফলাইন ক্লাস করতে পারো, অনলাইন ক্লাস করবে, পেইড ক্লাস করবে, সেটাও আমাদের অ্যাপের মাধ্যমে আছে। আর যদি চাও স্টাডি মেটেরিয়ালস নিয়ে যাবে, সেটাও নিতে পারো। আর অনেকের কনসার্ন থাকে আমাদের নোটসের মধ্যে এত ডিটেলস আছে কিনা। হ্যাঁ, অফকোর্স আছে, আমরা ডিটেলসেই তো ফোকাস করি। আমাদের প্রতিটা নোটসে তোমরা কনসেপ্ট পাবে, ডিটেইল ডিসকাশন উইথ তোমরা এমসিকিউস পেয়ে যাবে, ইভেন নোটসের সাথে আলাদাভাবে অনলাইন মক টেস্টও পেয়ে যাচ্ছ। এখন তোমরা অফলাইন করো, অনলাইন করো, নোটস নিয়ে যাও, যেটা তোমাদের সুবিধা সেটাই করতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। বোঝা গেল? এখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করব। তবে এমসিকিউ প্র্যাকটিস করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে জানাচ্ছি আমি, যেটা তোমাদেরকে জানাটা খুবই আবশ্যক। এখান থেকে কোশ্চেন তো আসেই। কি দেখো, আমরা কি শুরু করলাম আজকে আমরা দেখলাম, আমি লিখে দিচ্ছি, আমরা শুরু করলাম ষষ্ঠ শতকে ভারতের যে রাজনৈতিক অবস্থাটা রয়েছে সেটা। এখন ওই সময় ভারতের রাজনৈতিক অবস্থা জানতে গেলে আমাদের রাজাদের সম্পর্কে জানতে লাগবে, কারণ তখনকার সময় তো রাজারাই তো চালাতো, জানতে লাগবে। তখন ওই সময়ে যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল, 16টির মধ্যে অনেক 16টি ছিল, 16টির মধ্যে একটা খুবই যে ফেমাস ছিল, বিখ্যাত ছিল, সেটা হলো মগধ। সেটা কি? সেটা হলো মগধ। ওকে, মগধ।
আর সেই মগধটা কি, মগধের যে বংশগুলি নিয়ে তো আমরা পড়ছি, কারণ সবচেয়ে বেশি ফেমাস ছিল মগধ, আর এটা থেকে কোশ্চেন আসে, এটাই আমাদের সিলেবাসে স্পেসিফিক ভাবে কিন্তু আছে। তো মগধ তো পড়তেই লাগবে, সেটা টেট হোক কিংবা আমাদের এসটিজিটি হোক। তো এই মগধের মধ্যে আমরা বিভিন্ন বংশ দেখলাম, যে একের পর এক বংশ এসেছে, কিভাবে এসেছে, কার পরে কে এসেছে, ডিটেলস দেখলাম। এখন যে মেইন বিষয়টা মনে রাখতে লাগবে, সবগুলো তো লাগবেই, তাছাড়াও মগধের প্রথম যে বংশটা আমরা দেখলাম সেটা হলো হর্ষঙ্ক বংশ। কি বংশ? হর্ষঙ্ক বংশ। এই হর্ষঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা কি, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কি, তিনি হলেন বিম্বিসার। তিনি হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। কি? বিম্বিসার। তিনি হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি হলেন শ্রেষ্ঠ। তিনি হলেন যে শ্রেষ্ঠ, বিম্বিসার হলেন শ্রেষ্ঠ রাজা হর্ষঙ্ক বংশে। এই বিম্বিসার কিন্তু 545 খ্রিস্টপূর্বে সিংহাসনে আরোহণ করেন। আর বিম্বিসারের পুত্র কে ছিল? বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। তার পুত্র ছিল অজাতশত্রু। ওকে, বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। ক্লিয়ার? এখন অজাতশত্রু কি করেন? বিম্বিসারকে হত্যা করেন। হত্যা করে তিনি নিজে সিংহাসনে বসেন রাজা হিসাবে। তো অজাতশত্রুর আমলে ইম্পর্টেন্ট কিছু জিনিস হয়েছে, যেরকম প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছে। আর সেই প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোথায় হয়েছে? প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয়েছে রাজগৃহে। কোথায় হয়েছে? রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয়েছে। কবে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন? সেটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর সেই প্রথম বৌদ্ধ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যে বুদ্ধদেবের যে বাণীগুলি ছিল, সেই বাণীগুলি বিনয় পিটক আর সূত্র পিটকের মধ্যে সংকলিত করাই ছিল প্রথম বৌদ্ধ সম্মেলনের যে উদ্দেশ্যটা। ওকে, এটা হয়েছিল অজাতশত্রুর আমলে, এটা হয়েছিল। তাছাড়া বিম্বিসার আর অজাতশত্রুর আমলে যে রাজধানী ছিল, সেই রাজধানী কি ছিল? রাজধানী ছিল রাজগৃহ। তারপর অজাতশত্রুর পর যে রাজা হন তিনি কি ছিল? তিনি ছিল উদয়ী। তিনি ছিল উদয়ী। উদয়ী হলো অজাতশত্রুরই পুত্র। তিনি হলেন অজাতশত্রুর পুত্র হলেন উদয়ী। তিনিও কি করেছেন? তিনিও তার নিজের পিতা অজাতশত্রুকে তিনি হত্যা করেছেন। হত্যা করে নিজে সিংহাসনে বসেছেন। আর এই উদয়ীর সময় কি হয়? উদয়ীর সময় তার রাজধানী স্থানান্তর করে ফেলেছে। তখন তার রাজধানী রাজগৃহ থেকে চেঞ্জ করে তিনি কোথায় নিয়ে এসেছেন? তিনি পাটলিপুত্রতে যেটা রাজধানীটা স্থানান্তর করেন। পাটলিপুত্রতে তিনি তার রাজধানী স্থানান্তর করেন। ওকে, তো বিম্বিসার অজাতশত্রু আমলের রাজধানী ছিল রাজগৃহ, আর উদয়ী সময়ের রাজধানী ছিল পাটলিপুত্র। ক্লিয়ার? তো এটা এখানে হলো হর্ষঙ্ক বংশ। তারপর হর্ষঙ্ক বংশের পর কি হলো? হর্ষঙ্ক বংশের পর আরেকটা বংশ আমরা দেখলাম, সেটা হলো শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ। তো এই যে শিশুনাগ বংশ বংশের যে প্রতিষ্ঠাতা, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কি ছিল? শিশুনাগ নিজেই। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ নিজেই। তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ নিজেই। আর শিশুনাগের কিন্তু আমরা কি দেখেছিলাম? উপাধি দিয়েছিলাম, ওই যে একরাট, সর্বক্ষত্রিয়, বেচ্ছুত, এগুলি। আর শিশুনাগের যে পুত্র ছিলেন, শিশুনাগের পুত্রের নাম কি ছিল? কালাশোক। শিশুনাগের পুত্র হলো কালাশোক। ওকে, কালাশোক, এটা হলো শিশুনাগের পুত্র। আর কালাশোকের আমলে ইম্পর্টেন্ট কি হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। বৈশালী। আর সেটা কবে হয়েছিল? সেটা 383 খ্রিস্টপূর্বে হয়েছিল। কালাশোকের আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। বুঝা গেল? কালাশোকের আমলে। এখন কালাশোককে কি করেছেন? কালাশোককে কিন্তু হত্যা করা হয়েছে। কালাশোককে হত্যা করেছেন। হত্যা করার পর নতুন একটা বংশ, এটা নতুন একটা বংশ কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। তো কালাশোককে কে হত্যা করেছেন? কালাশোককে হত্যা করেছিলেন যে আমাদের নন্দ বংশের মহাপদ্মনন্দ কি করেছেন? কালাশোককে ছুরি মেরে হত্যা করেছেন। যে মহাপদ্মনন্দ কালাশোককে ছুরি মেরে হত্যা করেছেন। হত্যা করার পর তিনি তার নিজের বংশ প্রতিষ্ঠা করেন। সেই বংশটার নাম হলো নন্দ বংশ। সেই বংশটার নাম কি? নন্দ বংশ। সেই বংশটার নাম হলো নন্দ বংশ। ওকে, তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলো মহাপদ্মনন্দ। সরি, শিশুনাগের কিন্তু এটা হবে না, উপাধি হবে না। উপাধিটা হবে একরাজ, আর একটা ছিল সর্বক্ষত্রিয় বেচ্ছতা, সেটা হবে মহাপদ্মনন্দের উপাধি। ওকে, মহাপদ্মনন্দের উপাধি। তো এই যে মহাপদ্মনন্দ ছিল, তিনি কিন্তু ছিল কি? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আর নন্দ বংশে যে একদম শেষ রাজা ছিল, শেষ রাজা কে ছিল? শেষ রাজা ছিল ধননন্দ। কে ছিল? ধননন্দ কিন্তু ছিল।
ছিল নন্দ বংশের শেষ রাজা, একদম সর্বশেষ রাজা ছিল ধননন্দ। আর সেই ধননন্দ কিন্তু ছিল নন্দ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল এবং শেষ রাজা ছিল। ইভেন তিনি খুব অত্যাচারী রাজা ছিল। আর সেই ধননন্দের আমলে কি হয়, ধননন্দের আমলে কিন্তু আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিল, যেই কারণে ওই যে চাণক্যকে অপমান করে বার করে দিয়েছিল, সেই ইনফরমেশন দেওয়ার জন্য এসেছিল। তো চাণক্যর হেল্পেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য আর নন্দ বংশের যে ধননন্দ তার সাথে যুদ্ধ হওয়ার পর ধননন্দ হেরে যায়, যে কারণে নন্দ বংশ পতন হয় এবং নতুন আরেকটা বংশ হয়। সেই বংশটার নাম হলো কি, সেই বংশটার নাম হলো মৌর্য বংশ। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো কি, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। সেই মৌর্য বংশ নিয়ে আমরা অন্য ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা এতটুকুই কিন্তু দেখলাম। প্রথমে আসলো হর্ষঙ্ক বংশ, তারপরে শিশুনাগ বংশ, তারপর নন্দ বংশ। এই তিনটা বংশ আমরা দেখলাম, ডিটেলসে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব মৌর্য বংশ নিয়ে। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে হেল্প করেছে চাণক্য, কিন্তু শ্রেষ্ঠ কিন্তু ছিল অশোক। তো সেটা নিয়ে আমরা আলাদা ক্লাসই আছে, সেখানে আমরা ডিটেল ডিসকাশন করব। তো আশা করি এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, প্রয়োজনে তোমাদের জন্য ডাউট সেশনও আমি নিয়ে আসবো। আর কিরকম লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে। এখন কনসেপ্ট তো দেখে নিলাম, চলো কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিই। ওকে, সো ফার্স্ট ওয়ান, মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মগধের মধ্যে যে হর্ষঙ্ক বংশটা ছিল তার প্রতিষ্ঠাতা কে ছিল? ওকে, কি কি রয়েছে? অজাতশত্রু, উদয়ী, বিম্বিসার, কালাশোক। তো আনসারটা হবে বিম্বিসার, অপশন নাম্বার সি। কারণ মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার, আর বিম্বিসার কিন্তু ছিল হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। কি ছিল? শ্রেষ্ঠ শাসক কিন্তু ছিল, শ্রেষ্ঠ শাসক। আর এই বিম্বিসারকে কে হত্যা করেন? বিম্বিসারকে হত্যা করেন তারই পুত্র তাকে হত্যা করেন। ওকে, তার পুত্রের নাম হলো অজাতশত্রু হলো তার পুত্র। তার পুত্রই কিন্তু তাকে হত্যা করেছেন। তো এই যে অজাতশত্রু হলেন বিম্বিসারের পুত্র। অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করেছেন। আর অজাতশত্রুর আমলে ইম্পর্টেন্ট কিছু হয়েছিল। কি হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন, যে ফার্স্ট যে বৌদ্ধ সম্মেলনটা, সেটা কিন্তু হয়েছিল যে অজাতশত্রুর আমলে, প্রথম বৌদ্ধ সম্মেলন। ওকে, আর সেটা কবে হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল 483 খ্রিস্টপূর্বে। কোথায় হয়েছিল? সেটা হয়েছিল রাজগৃহে। আর তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল যে বুদ্ধদেবের বাণী সূত্র পিটক আর বিনয় পিটকে সংকলিত করা। ওকে, তারপর উদয়ী কি ছিল? উদয়ী ছিল অজাতশত্রুর পুত্র ছিল উদয়ী, যিনি কিনা 449 খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেন। আর উদয়ীও কিন্তু তার পিতা অজাতশত্রুকে হত্যা করেছেন। তার পিতা অজাতশত্রুকে তিনি হত্যা করে সিংহাসনে বসেছিলেন 449 খ্রিস্টপূর্বে। আর তখন যে বিম্বিসার এবং অজাতশত্রুর আমলে তখন যে রাজধানী ছিল রাজগৃহ, কিন্তু যখন উদয়ী অর্থাৎ অজাতশত্রুর পুত্র রাজা হিসাবে হন, তখন তিনি যে রাজধানীটা চেঞ্জ করে কোথায় নেন? চেঞ্জ করে নেওয়া হয় পাটলিপুত্রতে কিন্তু নেওয়া হয়। বুঝা গেল? তো এগুলি ছিল, তারা তিনজন ছিল হর্ষঙ্ক বংশের। আর আরেকজন ছিল যে কালাশোক কিন্তু ছিল কোন বংশে ছিল? শিশুনাগ বংশের। তিনি ছিলেন শিশুনাগ বংশের। কালাশোক ছিলেন শিশুনাগ বংশের, যে শিশুনাগ বংশের। তিনি যে কালাশোককে হত্যা করে, কে হত্যা করেছিলেন? মহাপদ্মনন্দ। হত্যা করার পর নন্দ বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল, যেটা করেছিল মহাপদ্মনন্দ। ওকে, তো যেহেতু এখানে হর্ষঙ্ক বংশ বলা হয়েছে, তো এই তিনটাতেই একটা হবে। আর এই তিনটা থেকেও প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। তো আনসার ইজ অপশন নাম্বার সি। বুঝা গেল? আর এই জিনিসগুলো আমি বারংবার বলছি, রিপিটে বলছি, কারণ আমি যতবার বলবো বা লিখে তোমাদেরকে বলবো, তোমাদের দেখবে লং টাইম মেমোরিতে সেট আপ হয়ে যাবে। আর আমি এরকম ভাবে করাচ্ছি যাতে তোমাদের ক্লাসের শেষে, ক্লাসের মধ্যেই তোমাদের কিন্তু এগুলি একদম মুখস্থ হয়ে যায়, সেইভাবেই কিন্তু আমি পড়াচ্ছি। তো ক্লাসটা আমার এই এক্সপ্লেনেশনটা তোমাদের কিরকম লাগছে, ভালো লাগছে কিনা, বা এরকম ভাবে আমি আরো কন্টিনিউ করবো কিনা, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ তোমরা যেভাবে বলবে সেভাবে ক্লাস নিয়ে আসবো। যদি বলো যে হ্যাঁ কন্টিনিউ করার জন্য, কন্টিনিউ করবো। যদি বলো যে না কন্টিনিউ করবো না, তাহলে করবো না। তোমরা বলবে কিভাবে আমি করবো, সেই অ্যাকর্ডিং আমি তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো। ওকে, আচ্ছা, তো এটা আনসারটা হলো অপশন সি। এখন এই তিনটা ইম্পর্টেন্ট বিষয় তো আমি অলরেডি বলে দিয়েছি। তাছাড়াও তোমরা যদি আলাদাভাবে লিখে রাখতে চাও বা স্ক্রিনশট নিতে চাও, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এখানে দেখো অজাতশত্রুর ব্যাপারে ডিটেলস রয়েছে, তারপর যেরকম উদয়ীর ব্যাপারে রয়েছে, তারপর যেরকম এখানে বিম্বিসার রয়েছে, কালাশোক রয়েছে। অর্থাৎ এই যে চারটা পয়েন্ট ছিল, চারটা পয়েন্টের এক্সপ্লেনেশন আমি তেমনি বলে দিলামই। তারপর
তারপরে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা টেলিগ্রাম গ্রুপে আমি আগামীকালকে দিয়ে দেবো, তো সেখান থেকেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। চাইলে লিখে রাখো, স্ক্রিনশট নাও, যেভাবে তোমাদের সুবিধা হবে লিখে রাখতে পারো। আর যদিও আগে আমি কনসেপ্টটা অলরেডি বলেছি, তারপর এক্সট্রা ইনফরমেশন চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তো এটা গেল আমাদের 1 নম্বর। চলো নেক্সটটা দেখি। 2 নম্বর, বিম্বিসার কোন উপাধি ধারণ করে? যে বিম্বিসার একটা উপাধি ধারণ করেছিল, সেই উপাধিটা কি ছিল? মহারাজ, শ্রেণী, কনিক, চক্রবর্তী। প্রথমত মহারাজ, যে ম্যাক্সিমাম রাজারাই কিন্তু মহারাজ উপাধিটা নেয়, কিন্তু বিম্বিসার নেয়নি, তার মানে অপশন এ হবে না। শ্রেণিক আর কনিক থেকে একটা হবে, আর চক্রবর্তী এটা হবে না, এটা ইম্পর্টেন্ট না, এটা হবে না। এখন শ্রেণিক আর কনিকের মধ্যে কোনটা হবে? প্রথমত শ্রেণিক উপাধি নেয় বিম্বিসার, শ্রেণিক উপাধি কে নেয়? বিম্বিসার। ওকে, শ্রেণিক উপাধি নেয় বিম্বিসার, আর কনিক উপাধি নেয় অজাতশত্রু। অজাতশত্রু আগেই বলেছিলাম অজাতশত্রু। তো শ্রেণিক উপাধি বিম্বিসার, কনিক উপাধি অজাতশত্রু। তো এখানে বলেছে বিম্বিসার, তার মানে আনসার ইজ অপশন বি। আনসার ইজ অপশন নাম্বার বি। ক্লিয়ার? গেল আমাদের 2 নাম্বার। এখানে আমি এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার রয়েছে, বিম্বিসার কোন রাজবংশের রাজকন্যাকে বিবাহ করেছিলেন? বিম্বিসার কি বৈবাহিক রীতিতে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন? তো বিম্বিসার কোন রাজবংশের রাজকন্যাকে তিনি বিবাহ করেছিলেন? নাম কি রয়েছে? কলিঙ্গ। তো কলিঙ্গ রাজবংশের তো নয়, তো এটা হবে না, কারণ কলিঙ্গ কখন ছিল? কলিঙ্গ কিন্তু অশোকের সাথে যুক্ত হবে, যখন আমরা মৌর্য বংশের অশোক নিয়ে পড়ব। অশোকে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, কলিঙ্গের যুদ্ধের পর তিনি কিন্তু তিনি কিন্তু অনেক রিগ্রেট করেছিল, যে কারণে তিনি কিন্তু একদম মানে লাইক বুদ্ধ ধর্মের সভাসদ হয়েছিল। বুদ্ধ ধর্মে যে অশোকের আমলে 3য় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সে অনেক বিষয় রয়েছে, অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার রয়েছে, সেটাই অন্যান্য ক্লাসে আমি ডিসকাস করব। যাই হোক, এখানে কলিঙ্গ হবে না। তারপর রয়েছে লিচ্ছবি। লিচ্ছবি হতে পারে, বাকিগুলো দেখিনি। মালব তো হবে না। অবন্তী হবে না, অবন্তী রাজবংশের রাজকন্যাকে বিবাহ করিনি, আনসারটা হবে লিচ্ছবি। এই যে লিচ্ছবি ছিল কোনখানে? বৈশালী কিন্তু জায়গার নাম। এই সেই 16টা মহাজনপদ থেকে একটা হলো বৈশালীর মধ্যে যে লিচ্ছবি ছিল, লিচ্ছবি একটা রাজবংশ ছিল, সেই রাজবংশের রাজকন্যার নাম ছিল চেলন্না। কি ছিল? চেলন্না। ওকে, সো বিম্বিসার বৈশালীর লিচ্ছবি রাজবংশের রাজকন্যা চেলন্নাকে কিন্তু বিবাহ করেন কে? বিম্বিসার। তো আনসারটা কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। বিম্বিসার বৈশালীর লিচ্ছবি রাজবংশের রাজকন্যা চেলন্নাকে বিবাহ করেন। কি করেন? বিম্বিসার। ক্লিয়ার? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4। তো এখানে এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি, অলরেডি বলেছি, তার জন্য এখন আর আমি বলছি না। এখানে কলিঙ্গ, লিচ্ছবি, মালব আর অবন্তী ডিটেলস রয়েছে। তারপর 4 নম্বর রয়েছে, অজাতশত্রু কার পুত্র ছিল? যে অজাতশত্রু কার পুত্র ছিল? অজাতশত্রু ছিল বিম্বিসারের পুত্র। বিম্বিসার, কালাশোক ছিল না, উদয় ছিল না, কারণ অজাতশত্রুর পুত্রই তো ছিল উদয়, তাহলে হবে না। মহাপদ্মনন্দ অত হবে না, হবে কি? বিম্বিসার। অপশন সি। অপশন সি, কারণ বিম্বিসার হলো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার, তার পুত্র ছিল অজাতশত্রু, তারপরে তার পুত্র ছিল উদয়ী, তারা 3জন ছিল কি? 3জন ছিল হর্ষঙ্ক বংশের। বিম্বিসারের অজাতশত্রু আমলে ছিল রাজধানী রাজগৃহ, আর উদয়ীর আমলে রাজধানী ছিল পাটলিপুত্র। ওকে, তার মানে বিম্বিসারের পুত্র অজাতশত্রুর পুত্র হলো উদয়ী। তার মানে কোশ্চেন বলা হয়েছে অজাতশত্রু কার পুত্র? এখানে অজাতশত্রু পুত্র বলিনি, অজাতশত্রু কার পুত্র ছিল? অজাতশত্রু ছিল বিম্বিসারের পুত্র। যদি বলা হয় অজাতশত্রুর পুত্রকে, তখন হবে উদয়ী। বুঝা গেল? তো এখানে আনসারটা হবে অপশন নাম্বার সি। কোশ্চেনটা বুঝে আনসারটা করতে লাগবে। গেল আমাদের 4 নাম্বার। আর এগুলি যদি আমি এক্সপ্লেনেশন বলি, এক্সপ্লেনেশন কিন্তু এখানে রয়েছে। যেরকম কালাশোক কে ছিল? কালাশোক ছিল শিশুনাগ বংশের একজন রাজা ছিল, আর তিনি কিন্তু শিশুনাগের পুত্র। শিশুনাগ ছিল শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা, তার পুত্র ছিল কালাশোক। আর কালাশোকের আমলেই কিন্তু 2য় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, যেটা হয়েছিল 383 খ্রিস্টপূর্বে। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। এই যে কালাশোক 2য় বৌদ্ধ সংঘ আয়োজন করেন এবং রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তর করেন। তিনি কালাশোক পাটলিপুত্রতে যে স্থানান্তর করেছিল। এখানে দেখো, তোমরা কিন্তু কনফিউজড হবে না। প্রথমত কালাশোক যিনি ছিলেন, কালাশোক কিন্তু ছিলেন শিশুনাগ বংশের যে প্রতিষ্ঠাতা শিশুনাগ, তার পুত্র ছিলেন কালাশোক। ওকে, তার পুত্র কালাশোক ছিলেন। আর এই কালাশোকের আমলে কি হয়েছে? 2য় বৌদ্ধ সম্মেলন হয়েছে কালাশোকের আমলে, 2য় বৌদ্ধ সম্মেলন।
আর যদি বলা হয় কবে হয়েছে তাহলে হবে 383 খ্রিস্টপূর্বে। আর যদি বলা হয় কোথায় হয়েছে তখন হয়ে যাবে বৈশালীতে হয়েছে। কোথায় হয়েছে? বৈশালীতে হয়েছে। যখন যে সম্মেলনটা হয়েছে তখন কিন্তু বৈশালীতেই ছিল, কিন্তু বৈশালী মানে বৌদ্ধ সম্মেলন আয়োজন করার পর তখন পরবর্তী সময়ে কালাশোক কি করেছেন, তার রাজধানী বৈশালীটা থেকে শিফট করে তিনি পাটলিপুত্রতে স্থানান্তর করেছিলেন। কে করেছিলেন? কালাশোক। ওকে, তারপর যেরকম উদয়ী ছিলেন, উদয় কে ছিলেন? অজাতশত্রু পুত্র ছিলেন, যেটা আমরা আগেও দেখেছি। তো এখানে অর্থাৎ চারটা যে অপশন রয়েছে এই চারটা অপশনেরই মানে এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, যেটা অলরেডি আমি আগে বলেছি যে কালাশোক কে ছিলেন, কোথায় ছিলেন, বা উদয়ী, তারপর বিম্বিসার, মহাপদ্মনন্দ, সবটাই কিন্তু আমি এখানে বলে দিয়েছি। ওকে, নেক্সট রয়েছে 5 নাম্বার। 5 নম্বরে রয়েছে অজাতশত্রুকে হত্যা করেন। অজাতশত্রুকে হত্যা করে রাজা হন, মানে অজাতশত্রু এখানে কি বলছে, অজাতশত্রুকে হত্যা কে করেন? ওকে, অজাতশত্রুকে হত্যা করেন তার পুত্র বিম্বিসার। এখন কোশ্চেনটা যদি বলা হয় অজাতশত্রু কাকে হত্যা করেন তাহলে হবে তার পিতা বিম্বিসার। যদি বলো অজাতশত্রুকে কে হত্যা করেন তখন হয়ে যাবে তার পুত্র উদয়ী। ওকে, অর্থাৎ হর্ষঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা বিম্বিসারকে হত্যা কে করেন? বিম্বিসারকে হত্যা করেন তার পুত্র নাম হলো অজাতশত্রু। আর অজাতশত্রুর পুত্র হলেন উদয়ী। আর উদয়ী তার পিতা অজাতশত্রুকে হত্যা, মানে যে যার পিতাকে হত্যা করেছিলেন। উদয়ী হত্যা করেছেন তার পিতা অজাতশত্রুকে, অজাতশত্রু হত্যা করেছেন বিম্বিসারকে। এখন কোশ্চেনে যদি বলে অজাতশত্রু কাকে হত্যা করেছেন তাহলে হবে বিম্বিসার। যদি বলে অজাতশত্রুকে কে হত্যা করেছেন তাহলে হবে উদয়ী। তো এখানে হয়েছে অজাতশত্রুকে কে হত্যা করেছেন, কে বলা হয়েছে, তার মানে आंसर হবে অপশন বি উদয়ী। কারণ অজাতশত্রুকে কে হত্যা করেন? তার পুত্র উদয়ী হত্যা করেছে। ক্লিয়ার? হত্যা করার পর উদয়ী 449 খ্রিস্টপূর্বে তিনি সিংহাসনে আরোহণ করেন। ক্লিয়ার? তো এটা आंसरটা হয়ে যাবে অপশন নাম্বার বি। আর বাকি অপশনগুলি যদি আমি দেখি, বিম্বিসার কে ছিল? বিম্বিসার ছিল হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, আর যিনি ছিলেন অজাতশত্রুর পিতা ছিলেন, তাকেই হত্যা করেছেন অজাতশত্রু। হত্যা করার পর তিনি রাজা হয়েছেন বিম্বিসার। এখন তারপরে যে কালাশোক বলি, কালাশোক কে ছিলেন? কালাশোক ছিলেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগের পুত্র ছিলেন কালাশোক। আর সেই কালাশোককে হত্যা করেছেন মহাপদ্মনন্দ। হত্যা করার পর মহাপদ্মনন্দ নিজের বংশটা প্রতিষ্ঠা করেছেন, সেই বংশের নাম ছিল নন্দ বংশ। ওকে, তো একটার সাথে একটা কিন্তু রিলেটেড রয়েছে, সবটাই আমাদের একদম গল্পের মাধ্যমে জানতে লাগে। যাই হোক, এখানে যেহেতু বলেছে অজাতশত্রুকে কে হত্যা করেছে, তো আনসারটা হয়েছে অপশন বি উদয়ী। ওকে, নেক্সট এখানে দেখো রয়েছে 6 নম্বর রয়েছে প্রথম বৌদ্ধ সঙ্গীত কে আহ্বান করেছেন। প্রথম বৌদ্ধ যে সঙ্গীতটা কে আহ্বান করেছেন? প্রথমত প্রথম বৌদ্ধ সঙ্গীত কার আমলে হয়েছে? অজাতশত্রুর আমলে হয়েছে। কবে হয়েছে? এখানে লিখে দিচ্ছি আমি, যে হয়েছে অজাতশত্রু, এখানে আছে এই যে অপশন সি। কে আহ্বান করেছেন? অজাতশত্রু। কখন হয়েছে? 483 খ্রিস্টপূর্বে হয়েছে। কোথায় হয়েছেন? রাজগৃহে হয়েছেন, রাজগৃহে। ওকে, আর তখন যে কি উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বুদ্ধদেবের বাণীগুলিকে যে বিনয় পিটক আর সূত্র পিটকের মধ্যে সংকলিত করাই ছিল উদ্দেশ্য। তো প্রথম বৌদ্ধ সঙ্গীত যেটা আহ্বান করেছেন অজাতশত্রু আহ্বান করেছিলেন। ক্লিয়ার? তো আনসার ইজ অপশন নাম্বার সি। বাকিগুলির ক্ষেত্রে কিন্তু কালাশোক, মহাপদ্মনন্দ, উদয়ী তাদের আমলে কোনো বৌদ্ধ সঙ্গীত বুদ্ধ সম্মেলন হয়নি, বা জৈন সম্মেলনও তাদের আমলে হয়নি। কেন আনসারটাই হবে অপশন সি অজাতশত্রু। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এখানে দেখো একটু বৌদ্ধ সম্মেলনগুলি আমি তোমাদের একটু মনে করিয়ে দিয়েছি, যদিও আমি আগে বলেছি আগে ক্লাসগুলিতে, আবারও আমি মনে করিয়ে দিয়েছি। কেন? তার কারণ হলো বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে যে বৌদ্ধ সম্মেলন জৈন সম্মেলন রয়েছে, এখান থেকে 99% আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, আগেও এসেছে, ফিউচারে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমি আবারও বলে দিচ্ছি। আর বারবার কেন বলছি, অনেকেই অনেক সময় বলে থাকো যে ম্যাডাম কেন বারবার বলে থাকো। বারবার আমি এই কারণে বলছি যাতে তোমরা বারবার শুনতে বা লেখাগুলি দেখতে দেখতে ক্লাসের মধ্যে সবকিছু শেখা হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি বারংবার বলে থাকি। ভিডিওটা হয়তো বা লেন্দি হয়, বাট আমি চেষ্টা করি তোমাদেরকে ইফেক্টিভ একটা ক্লাস দেওয়ার জন্য। আর ইফেক্টিভ একটা ক্লাস ম্যাক্সিমাম ইনফরমেশন পেতে চাইলে একটু লেন্দি হবেই, সেই জন্য একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, কি রয়েছে দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন।
বৌদ্ধ সংঘটা কবে হয়েছে? এই যে 483 খ্রিস্টপূর্বে হয়েছে। বুদ্ধদেবের পরিনির্বাণের পরই, অর্থাৎ বুদ্ধদেব তার মারা যাওয়ার পরই কিন্তু এটা হয়েছে, তার পরিনির্বাণের পরই। তার স্থানটা কোথায় হয়েছিল? রাজগৃহে, যেটা বর্তমানে রাজগীর বা বিহারে রয়েছে। তার যে আহ্বায়ক কে ছিল, মানে কার আমলে হয়েছিল? অজাতশত্রুর আমলে হয়েছিল, যিনি ছিলেন মগধের রাজা। তার সভাপতি ওই সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হওয়ার সময় সভাপতি কে ছিল? মহাকাশ্যপ ছিল, মহাকাশ্যপ। ওকে, আর উদ্দেশ্য কি ছিল? বুদ্ধদেবের বাণী সংকলন, এটা হবে না সরি, বুদ্ধদেবের বাণীগুলি সংকলন করা। কোথায়? এই যে উপালির মাধ্যমে বিনয় পিটক আর আনন্দের মাধ্যমে সূত্র পিটক। তো এই যে উপালি একজন ব্যক্তি, আনন্দ একটা ব্যক্তি, এই ব্যক্তির মাধ্যমে উপালির মাধ্যমে বিনয় পিটকে সংকলিত করা কি? বুদ্ধদেবের বাণী। আর আনন্দের মাধ্যমে সূত্র পিটকে সংকলিত করা বুদ্ধদেবের বাণী। আগেও দেখেছি, আবার একটু জাস্ট রিকিপ দিয়ে দিলাম যে প্রথম বুদ্ধ সম্মেলন অজাতশত্রু আমলে হয়েছে, তখন সভাপতি ছিল মহাকাশ্যপ, হয়েছে 483 খ্রিস্টপূর্বে, রাজগৃহে হয়েছে, এবং তার উদ্দেশ্য ছিল বিনয় পিটক আর সূত্র পিটকটা মানে অর্থাৎ বুদ্ধদেবের বাণীগুলি বিনয় পিটক আর সূত্র পিটকের মধ্যে সংকলিত করা, মানে লেখা। আর সেগুলি কে করেছিল? উপালির মাধ্যমে হয়েছিল বিনয় পিটকে, আর আনন্দের মাধ্যমে হয়েছিল সূত্র পিটকে। ক্লিয়ার? এটা গেল প্রথম বৌদ্ধ সম্মেলন। তারপর আর কি রয়েছে? আরো দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন ঠিক 1 বছর পর, অর্থাৎ সময়টা ছিল 383, আগেটা ছিল 483, এখনটা 383। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। সে কোন রাজা ছিল তখন? কালাশোক ছিল, যে কিনা শিশুনাগ বংশের রাজা ছিলেন। ওই যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা শিশুনাগ, তার ছেলে ছিল কালাশোক, তার আমলে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। আর সভাপতি ছিল সাবকামী বা সভাকামীও বলা হয়। তার উদ্দেশ্য ছিল নীতিগত মতভেদ মেটানো, 10 অশুদ্ধাচারের বিরুদ্ধে ব্যবস্থা, আর ফলাফল সঙ্গের বিভাজন সূত্রপাত, মানে সঙ্গে দুইটা বিভাজন হয়েছিল, আর যে স্থবিরবাদী ও মহানিবাদিক বিভাজন হয়েছিল। ওকে, দুইটা বিভাজন অর্থাৎ দুইটা পার্টে বিভক্ত হয়ে গেছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে। এটা গেল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। ওকে, কবে হয়েছে, কোথায় হয়েছে, কার আমলে হয়েছে, এই জিনিসগুলো মনে রাখতে লাগবে। তারপরে হলো তৃতীয় বৌদ্ধ সম্মেলন, ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে কিন্তু এবার ট্যাগ পরীক্ষাতেও কোশ্চেন এসেছে, হয়তোবা তোমাদের মনে আছে যে অশোক থেকে এসেছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন, কোথায় হয়েছে, সেটা আনসারটা ছিল পাটলিপুত্র। এটা কিন্তু এবারও এসেছে, তোমরা প্রিভিয়াস এগুলো অ্যানালাইসিস করলে দেখবে ট্যাট হোক কিংবা এসটিজিটি, বৌদ্ধ সম্মেলন বা জৈন সম্মেলন থেকে কোশ্চেন কিন্তু একটা না একটা চলে আসে। তো এবারও আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ওকে, সো তৃতীয় বৌদ্ধ সংঘ বা সঙ্গীত, সময়টা ছিল 250 খ্রিস্টপূর্বে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল। কার আমলে? সম্রাট অশোকের আমলে হয়েছিল। সভাপতি ছিল যে মোগলি পুত্র তিসব। তারপরে তো উদ্দেশ্য ছিল ভিক্ষুকদের মধ্যে ভ্রান্ত মতবাদ তৃণমূল, আর ফলাফল ছিল একবার গঠিত হয় ধর্ম প্রচারের জন্য মিশন পাঠানো হয় শ্রীলঙ্কা, মায়ানমার ইত্যাদি। আর আরেকটা জিনিস একটু লিখে নিও তোমরা, সেটা হলো কি, বুদ্ধদেবের বাণীগুলি অভিধম্ম পিটকে সংকলিত হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে। ওকে, এটা একটু লিখে নিও, যদিও আমি আগে ক্লাসগুলিতে বলেছি, তো এখানে আমি লিখতে একচুয়ালি ভুলে গেছি। আচ্ছা, নেক্সট রয়েছে চতুর্থ বৌদ্ধ সংঘ। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছে? 72 খ্রিস্টপূর্বে হয়েছে। কোথায় হয়েছে? কাশ্মীর। কার আমলে? কনিষ্কের আমলে, যিনি ছিলেন কোষাণ রাজা। কোষাণ বংশের রাজা ছিলেন কনিষ্ক। সভাপতি ছিল বসুমিত্র, আর তার উদ্দেশ্য ছিল মহাযানের মধ্যে সংহতি ও প্রসার। মহাযানের মধ্যে সংহতি ও প্রসার বা মহাযান হীনযান তারা যে বিভক্ত হয়েছিল, ওই ব্যাপারগুলিও কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলনে ছিল। ওকে, তো এটাই গেল চারটা যে বৌদ্ধ সম্মেলন সেটা। তো বৌদ্ধ সম্মেলন 4টা আছে, জৈন সম্মেলন 2টা আছে। সেগুলি কি কি আগের ক্লাসগুলিতে আমি ডিটেইলসে আলোচনা করেছি। আচ্ছা, নেক্সট রয়েছে 7 নম্বর, মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর কে করেন? যে মগধের রাজধানী পাটলিপুত্রের মধ্যে স্থানান্তর কে করেছিলেন? উদয়, শিশুনাগ, ধনন্দ, মহাপদ্মনন্দ। ওকে, তো আনসারটা হবে উদয়। এই যে বিম্বিসারের আমলে ছিল, বিম্বিসার যখন ছিল তখন তার আমলের রাজধানী কি ছিল? বিম্বিসারের আমলের রাজধানী ছিল রাজগৃহ। তার পুত্র যখন অজাতশত্রু যখন রাজা হয়, তার আমলে কি হয়? অজাতশত্রু, তার আমলে রাজধানী ছিল রাজগৃহ। কিন্তু যখন অজাতশত্রু পুত্র উদয় যখন তাকে মেরে, তাকে হত্যা করে রাজা হওয়ার পর তিনি সিংহাসনে বসেছেন 449 খ্রিস্টাব্দে, তখন কিন্তু তিনি কি করেছেন? রাজগৃহ থেকে স্থানান্তর করে তিনি পাটলিপুত্রতে কি করেছেন? পাটলিপুত্রতে তিনি রাজধানীটা স্থানান্তর করেছেন। তো আনসারটা হবে উদয়। কি করেছেন পাটলিপুত্রে স্থানান্তর? উদয়। তো আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন এ। নেক্সট, এখানে এক্সপ্লেনেশন রয়েছে উদয়ের ব্যাপারে, শিশুনাগ,
তারপরে হচ্ছে ধননন্দ, মহাপদ্মনন্দ, সবার ব্যাপারে আমি অলরেডি আগে বলেছি, তো এখানে আমি আর ডিসকাস করছি না, কারণ এগুলি অলরেডি বলেছি, তোমরা জাস্ট এগুলি একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে, বা আগেও আমি অলরেডি বলেছি। আচ্ছা নেক্সট 8 নাম্বার, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? ভেরি ইজি, শিশুনাগ নিজেই। শিশুনাগ নিজেই হলো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। ওকে, প্রথমে এসেছে হর্ষঙ্ক বংশ, তারপর শিশুনাগ বংশ। তো হর্ষঙ্ক বংশে যে আমরা দেখলাম উদয়, তারপর যে শিশুনাগ বংশ প্রতিষ্ঠাতা হয়েছে, যিনি প্রতিষ্ঠা করেছেন শিশুনাগ নিজেই। শিশুনাগের পুত্র কে ছিল? শিশুনাগের পুত্র ছিল কালাশোক, আর কালাশোককে হত্যা করেছিল মহাপদ্মনন্দ, তারপর তিনি নন্দ বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন। ওকে, তো নাগ দোষক তো হবে না, বিম্বিসার তো ছিল হর্ষঙ্ক বংশের, আর শিশুনাগের পুত্র ছিল কালাশোক, তো কালাশোক পরে এসেছে, কালাশোক হবে না, তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ নিজেই। তো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট 9 নাম্বার, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? একটু আগেই তো বলেছিলাম, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটা বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, অপশন নাম্বার বি বৈশালী। ওকে, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, প্রথমটা যদি বলা হয় রাজগৃহতে হয়েছিল, দ্বিতীয়টা কোথায় হয়েছিল? দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে, তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্রতে, চতুর্থ যদি বলি সেটা হয়েছিল কাশ্মীরে। সেটা কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে হয়েছে অজাতশত্রুর আমলে, ওকে, অজাতশত্রুর আমলে 483 খ্রিস্টপূর্বে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, যে কার আমলে? কালাশোকের আমলে, আর ইয়ারটা যদি বলি তাহলে ছিল 383 খ্রিস্টপূর্বে। আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের আমলে, যে কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে, কবে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বে। চতুর্থটা হয়েছিল কাশ্মীরে কনিষ্কের আমলে, আর ইয়ারটা ছিল 72 খ্রিস্টপূর্ব। ওকে, আর নালন্দাতে কোনো রকম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়নি, তো এখানে যেহেতু দ্বিতীয়টা বলেছে তার জন্য বৈশালী হয়েছে আনসারটা, সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 10 নাম্বার, 10 নাম্বার রয়েছে মহাপদ্মনন্দ কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? ওই যে মহাপদ্মনন্দ, যিনি কিনা শিশুনাগ বংশের যে কালাশোকে হত্যা করেছিল ছুরি মেরে মারার পর তিনি নিজে একটা বংশ প্রতিষ্ঠা করেন, সেই বংশটার নাম হলো নন্দ বংশ। তো তিনি মহাপদ্মনন্দ নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তো আনসার হলো নন্দ বংশ। কারণ হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার, বিম্বিসার। ক্লিয়ার? বিম্বিসার। তারপর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। আর শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ নিজেই। তো অর্থাৎ মহাপদ্মনন্দ হলো নন্দ বংশের প্রতিষ্ঠাতা, অপশন নাম্বার সি। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? নেক্সট, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট 11 নাম্বার, মহাপদ্মনন্দ কোন উপাধি গ্রহণ করেন? মহাপদ্মনন্দ দুইটা উপাধি গ্রহণ করেছিল, একটা ছিল একরাট আর একটা ছিল কি সর্বক্ষত্রিয় বেচ্ছদা। এই দুইটা উপাধি কিন্তু গ্রহণ করেছিল। অপশনে কি আছে চলো দেখি। কনিক না, কনিক তো হবে না, কনিক নিয়েছিল অজাতশত্রু, অজাতশত্রু কনিক উপাধি গ্রহণ করেছিলেন। তারপর একরাট, হ্যাঁ মহাপদ্মনন্দ হবে। সম্রাট তো অনেকেই নিয়েছে, অনেক রাজারাই নিয়েছে, তো এটা হবে না। শ্রেণিক কে নিয়েছিলেন? শ্রেণিক নিয়েছিলেন বিম্বিসার, বিম্বিসার। তো আনসারটা কি হবে? একরাট। আর আরেকটা কি ছিল? সর্বক্ষত্রিয় বেচ্ছদা। এই দুইটা উপাধি নিয়েছিল মহাপদ্মনন্দ, যিনি কিনা হলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? নেক্সট, তো এখানে আনসারটা অপশন বি। তারপর 12 নাম্বার, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, চলো স্ক্রিনশট নাও। ওকে, নাও 12 নাম্বার, ধননন্দ ছিলেন কোন বংশের শেষ রাজা? ধননন্দ একটা বংশের শেষ রাজা ছিলেন, সেই বংশটার নাম কি? নন্দ বংশ। বংশটার নাম হলো নন্দ বংশ, নন্দ বংশ। ওকে, তো প্রথমে হর্ষঙ্ক বংশ, তারপর শিশুনাগ বংশ, শিশুনাগ বংশের শেষ হলো কালাশোক, কালাশোককে হত্যা করে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হয়, নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। আর এই নন্দ বংশে একদম লাস্ট রাজা ছিল ধননন্দ, যিনি ছিলেন শ্রেষ্ঠ এবং অত্যাচারী রাজা, আর তিনি কিন্তু নন্দ বংশের সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ রাজা ছিল। তো এখানে বলা হয়েছে বংশের শেষ রাজা ধননন্দ ছিলেন কোন বংশে? নন্দ বংশে। তো অপশন নাম্বার সি, নন্দ বংশ। নন্দ বংশের পর কোন বংশ আসে? মৌর্য বংশ। প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কে সাহায্য করেন? চাণক্য। সেটাও কিন্তু আগেও বলেছিলাম। আচ্ছা নেক্সট রয়েছে 13 নাম্বার।
13 নাম্বার রয়েছে আলেকজান্ডার ভারত আক্রমণ করে কার রাজত্বকালে। আলেকজান্ডার কিন্তু যে ফরেন একজন ব্যক্তি ছিলেন, যিনি বিদেশি একজন ব্যক্তি ছিলেন, তিনি ভারতে আক্রমণ করেছিলেন কার আমলে? তিনি ভারতে আক্রমণ করেছেন যখন নন্দ বংশ ছিল মগধের যে রাজত্বকালে। আর তার মগধের রাজত্বকালে যখন নন্দ বংশের একদম শেষ রাজা, অত্যাচারী রাজা ছিলেন ধননন্দ, সেই ধননন্দের আমলে কিন্তু আলেকজান্ডার ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। তো আনসারটা কি হবে? আনসারটা হয়ে যাবে ধননন্দ, অপশন নাম্বার সি। ধননন্দ, অপশন নাম্বার সি। নেক্সট 14 নাম্বার, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মগধের রাজত্ব লাভ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তার আগে ছিল নন্দ বংশ, নন্দ বংশের শেষ ছিল ধননন্দ। অর্থাৎ ধননন্দকে পরাজিত করেই চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, যাকে হেল্প করেছিল, মানে চন্দ্রগুপ্তকে হেল্প করেছিল চাণক্য। ওকে, তো আনসারটা কি হবে? কাকে পরাজিত করেছিল? ধননন্দকে, যিনি নন্দ বংশের শেষ রাজা বা শ্রেষ্ঠ রাজা কিংবা যে অত্যাচারী রাজাও কিন্তু বলা হতো। তো আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার বি। বাকিগুলো এক্সপ্লেন করছি না, অলরেডি আগে অনেকবার এগুলি বলে দিয়েছি। তারপর রয়েছে লাস্ট ওয়ান, 15 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের যে উপদেষ্টা কে ছিলেন? বৎসাকর, প্রসেনজিৎ, কৌটিল্য নাকি কালাশোক? আনসারটা কি হবে? আনসারটা হয়ে যাবে কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্য উপদেষ্টা ছিল, তাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে কে উপদেশ দিয়েছিল? কে তাকে রাজনীতি শিখিয়েছিল? তাকে কূটনীতি শিখিয়েছিল? চাণক্য শিখিয়েছিল। তো আনসারটা হয়ে যাবে চাণক্য বা কৌটিল্য। ওকে, কৌটিল্য। সো অপশন নাম্বার সি, যিনি কিনা এই চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যেটাই বলো, একজনই ব্যক্তির নাম ডিফারেন্ট, তিনি কিন্তু অর্থশাস্ত্র লিখেছিল, যেটা থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়ে থাকি। তো আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, কৌটিল্য। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। ওকে, তো এখানে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আচ্ছা, তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম ষোড়শ মহাজনপদে যে মগধ রয়েছে, মগধের যে হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ আর হলো নন্দ বংশ, এগুলি দেখলাম। তারপর এমসিকিউস প্র্যাকটিস করলাম। আর মৌর্য বংশ, অশোক নিয়ে আলাদা ক্লাস আসবে, সেটা অন্য কোনো ক্লাসের মধ্যে আসবে। আর সেটার ক্লাসটা তোমরা চাও কিনা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কিরকম লাগলো ক্লাসটা সেটাও কিন্তু বলবে। হয়তোবা ভিডিওটা লেন্দি হয়ে গেছে, বাট আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম ইনফরমেশন সঠিকভাবে একটা বেস্ট ওয়েতে তোমাদেরকে প্রেজেন্ট করা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আরেকটা ইনফরমেশন তোমরা অনেকেই বলে থাকো বা অনেকেই তোমাদের জানাটাও দরকার, সেই ইনফরমেশনটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত এক্সাম জানো খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে এসটিজিটি এক্সাম, যেটা আমাদের 700টা পোস্ট রয়েছে, তোমরা জানো অনেক পরিমাণে রয়েছে। এখন থেকে পড়াশোনাটা করতে লাগবে। অনেকের কনসার্ন থাকে যে তোমরা ক্লাসের জন্য, অনেকে হয়তো অফলাইন এসে করবে, অনেকে অফলাইন এসে করতে পারবে না, অনলাইন আছে কিনা সম্পূর্ণটাই আছে। আমি ডিটেলসটা বলে দিচ্ছি। আমাদের এখানে অফলাইন কোর্সও আছে, ওকে, অনলাইন কোর্সও আছে। তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা নিতে পারো। ওকে, অফলাইন কোর্সের ক্ষেত্রে যদি এডমিশন নিতে চাও সেটাও নিতে পারো, অনলাইন কোর্স হলে সেটাও পাবে। অফলাইন কোর্স হলে যেটা আমাদের সেন্টারে এসে তোমরা ক্লাসেস করতে পারবে, রুটিন দেওয়া হবে, রুটিনে অ্যাকর্ডিং ক্লাসেস হয়, যেখানে খুব সুন্দরভাবে ডিটেলসে বোঝানো হয়। 4টা সাবজেক্টের জন্য এসটিজিটি আর্টসের 4টা সাবজেক্টের জন্য 4 জন আলাদা আলাদা তোমাদের স্যার ম্যাডাম ক্লাস করাবে। তোমাদের কোয়ালিটিফুল নোটসও ক্লাসের মধ্যে আমরা লিখিয়ে দেবো, প্লাস মক টেস্ট থাকবে। মক টেস্ট অনলাইনও হবে, অফলাইনও হবে। যে কোর্সটা কিনা 6 মান্থের কোর্স, আর এটার মধ্যে কোনো রকম মান্থলি পেমেন্ট লাগবে না। অফলাইন কোর্সে কোনো রকম মান্থলি পেমেন্ট লাগবে না, জাস্ট ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে অফলাইন কোর্স পেয়ে যাবে। তাছাড়া অফলাইন কোর্সের সাথে তোমরা অনলাইন কোর্সটা অ্যাজ আ ফ্রি কোর্স পেয়ে যাবে। কখন? যদি যেহেতু কোর্সটা তো 6 মাসে, কিন্তু যদি পরীক্ষাটা আমাদের 1-2 মাসের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেয়, 1-2 মাসে তো অফলাইন ক্লাস করা পসিবল না, সেই জায়গাতে তোমাদের আমি অনলাইন কোর্সটা আমরা প্রোভাইড করে দেবো। সেটার জন্য কোনো রকম পেমেন্ট লাগবে না, অর্থাৎ এটার মধ্যেই অফলাইনের মধ্যে অনলাইনটাও পেয়ে যাবে। আর যারা চাও যে শুধু অনলাইনটা করবে, অনলাইনটাও নিতে পারো। সেটার জন্য আমাদের অ্যাপ আছে, দ্য সাকসেস মাস্টার অ্যাপ। ওকে, ইউটিউবে যে নাম রয়েছে সেম নামই রয়েছে, দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে। অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করবে আর রেজিস্টার করবে তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে। তারপর এখান থেকে এসটিজিটি কোর্সটা তোমরা পারচেজ করতে পারো। কিভাবে করবে আগের ভিডিওতে আমি বলেও দিয়েছি, বা তোমরা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, তোমাদের ডিটেলস আমি বলে দেবো। তো যারা যারা অনলাইন কোর্স নিতে চাও, অনলাইন কোর্সটা হলো মাত্র 1999। ফুল এসটিজিটি কোর্স পেয়ে যাবে, কোয়ালিটি ফুল রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, সেই ক্লাসের পিডিএফ নোটস অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ইভেন নোটিফিকেশন আসলে আমরা মক টেস্টও প্রোভাইড করি, সেই মক টেস্টও পেয়ে যাবে। কমপ্লিটলি অনলাইন তোমরা পেয়ে যাবে, বাড়িতে থেকেই তোমরা ক্লাসেসগুলি অ্যাপের মাধ্যমে করতে পারবে। তো যাদের যদি অনলাইন প্রয়োজন তোমরা অনলাইনটাও নিতে পারো। আর অনেকেই হয়তোবা তোমরা চাও যে অনলাইনে ক্লাস করবে আর তোমরা তাদের কাছে নোটসটা থাকলে ভালো হয়, তাহলে আলাদা লিখতে লাগবে না।
সেই নোটসও আছে, বা শুধু নোটস নিতে চাইলে সেটাও নিতে পারো। তো এসটিজিটির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে স্টাডি মেটেরিয়ালসটা রয়েছে, যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো, বা সেন্টারে এসে নোটসগুলো দেখতে পারো, দেখে ভালো লাগলে পছন্দ হলে তবেই নিতে পারো। আর এই স্টাডি মেটেরিয়ালসের সাথে তোমরা কিন্তু অনলাইন মক টেস্টও পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটার জন্য আলাদা পে করতে লাগবে না। নোটস নিলে বা তোমরা অফলাইন ক্লাস করো, অনলাইন ক্লাস করো, কিংবা নোটসটা যেটা তোমরা করো সেটার সাথে তোমরা অনলাইন মক টেস্ট এজ এ ফ্রি পেয়ে যাবে। ওকে, তাছাড়া আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2, জেআরবিটি, পিজিটি নোটস রয়েছে, পিজিটি বেঙ্গলি, হিস্ট্রি, দেন ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এই নোটসগুলো রয়েছে। আর ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি নোটসটাও রয়েছে। যাদের যাদের প্রয়োজন তোমরা এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে পছন্দ হলে তোমরা নিতে পারো। আর এইগুলোর ডিটেলস জানার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, অনেকে তোমরা জিজ্ঞেস করে থাকো, তার জন্য আমি ডিটেলসটা বলে দিলাম। ওকে, তো এটাই ছিল আজকের এই যে ইম্পর্টেন্ট ক্লাসটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি পিডিএফটা আগামীকালকেই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।